শোন মামা, এত খুশি হয় না। আমি থাকতে আমার কলিজাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া অসম্ভব। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? না ভাই, আমি বলে দিলাম। তুই হয়তো আমাকে চিনিস না। ওটা আমার থেকে ভালো কেউ তোকে চেনে না। 10টা দর্শন করেছিস, 20টার মতো খুন করেছিস, আরও কিছু বলবো নাকি? তাই এটা কি নীলা জানে নাকি? ইমন আমার কথা শুনে চমকে উঠে আমাকে বলল, কে তুই? ওটা নিয়ে পরে চিন্তা কর, আগে বউ বাঁচা। 10 তারিখ দেখা হবে, বাই বস। এটা বলে ইমনকে ছেড়ে দিয়ে উচ্চস্বরে বললাম, ভাই ভালো থাকেন আর সুখী হও। আমার কথা ইমন নিজেকে ঠিক করে একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নীলার সাথে যেতে লাগলো। তখনই নীলা বলল, ইমন, তোমাকে ওই ছোট লোকটা কি বলছে? ইমন একটু ইতস্তত হয়ে বলল, ওর মতো ছোট লোক আবার কি বলবে? আমার কাছে সরি বলছে আর কি। তাই বলে জড়িয়ে ধরে? আরে বোঝো না, সবার সামনে বলতে লজ্জা পাচ্ছে আর কি। গরিবের আবার সম্মান। নীলারা যেতেই রিফাত রাকিব এসে বলল, হয়েছে তোর, এখন মজা বোঝ। আরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, তুই ভাই এখনো বেঁচে আছিস। দুর্বল কী সব বলছিস? অনেকদিন ক্লাস করিনি, চল তো ক্লাসে। এটা বলে আমি হাঁটা ধরলাম আর ভাবতে লাগলাম, 10 তারিখ, আর তো মাত্র কয়েকটা দিন। দেখা যাক কি হয় আর কি করতে পারি। ভাই, তুই এমন কেন করিস? তুই আগে অনেক ভদ্র শান্ত ছিলি, তাহলে হঠাৎ এতটা বদলে গেলি কেন? তাও একটা অহংকারী মেয়ের জন্য। মানুষ পরিবর্তনশীল, আর এটা তোদের বুঝতে হবে। তবে একটা কথা মনে রাখবি, শান্ত থাকা সমুদ্র দেখতে যতটা শান্ত আর সুন্দর মনে হয়, ঠিক সেই শান্ত সমুদ্র যখন উত্তাল হয়ে উঠবে, তখন তার থেকে ভয়ঙ্কর আর কোনো জিনিস হয় না। মনে হয় পুরো একটা মরণ ফাঁদ। এই কথাটা বলে হাঁটতে লাগলাম। এদিকে রাকিব আর রিফাত একে অপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আমি কি বলে গেছি, কিন্তু কিছু বুঝতে না পেরে ক্লাসে চলে গেল। একে একে সব ক্লাস শেষ করে মাঠে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসার দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর চলে আসলাম। রাস্তাটা বেশ নির্জন, তেমন মানুষ নেই। থাকবে বা কী করে? এখানে তো তেমন বাসা বা দোকানপাট নেই, কয়েকটা মাঠ আছে আর কাজ করার জায়গা বেশ ভালোই। হঠাৎই খেয়াল করলাম একটা মেয়ে রাস্তার পাশে বসে কান্না করছে, তাই একটু তাড়াতাড়ি সেদিকে হাঁটা ধরলাম। তখনই দেখতে পেলাম মেয়েটা তার পা ধরে বসে কান্না করছে। আমি তার সামনে গিয়ে দেখি মেয়েটার পা কেটে গেছে। এই কি ম্যাম, আপনার তো পা অনেক কেটে গেছে। তখনই মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, প্লিজ আমাকে হেল্প করুন, আমার অনেক কষ্ট হচ্ছে আর আমি না রক্ত সহ্য করতে পারি না। তাই কীভাবে পাটা কাটলো? এত কথা বলতে পারছি না, আগে আমাকে ধরে গাড়িতে তুলুন। গাড়ি? এখানে আমি গাড়ি কই পাবো? ওই যে ওটা আমার গাড়ি, আমাকে ধরে গাড়িতে তুলুন প্লিজ, আমি সহ্য করতে পারছি না। আমি দেরি না করে মেয়েটার হাত ধরে তার ডান হাত আমার কাঁধে রেখে তাকে নিয়ে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর গাড়ির সামনে আসতে মেয়েটা বলল, গাড়ি চালাতে পারেন? হুম। তাহলে আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবেন প্লিজ। তারপর মেয়েটাকে পেছনে বসিয়ে আমি গাড়ি চালাতে লাগলাম। যেহেতু হাসপাতাল দূরে নয়, সেহেতু একটু পর হাসপাতালে নিয়ে আসলাম। তারপর ওনাকে গাড়ি থেকে নামিয়ে স্ট্রেচারে উঠিয়ে দিতেই নার্স দুইটা এসে কেবিনে চলে গেল। একটু পর নার্স বেরিয়ে এসে আমাকে বলল, উনি আপনাকে ডাকছে। আমি ভেতরে গিয়ে দেখি ওনার পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। কি যে বলেন না, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো আমার দায়িত্ব। তা আপনার নাম কি? জি নেজাত। আমার নাম মিম। তা কেমন করে হলো? আসলে আমি একটু ঘুরতে বের হয়েছিলাম, গাড়ি চালিয়ে ওই জায়গায় যেতে আমার বেশ ভালো লাগছিল, তাই ওখানে নেমে আশপাশটা ঘুরতে লাগলাম। হঠাৎ কুকুরের ডাক শুনে গাড়ির দিকে দৌড়াতে গিয়ে হিল বাঁকা হয়ে পড়ে ঘিসের সাথে লেগে পা কেটে গেল। ও আচ্ছা, আমি তাহলে আসি কেমন? আপনি আপনার ভাই অথবা বাবাকে কল দিয়ে আসতে বলেন। আব্বুকে আসতে বলেছি। তা জামা দেখে মনে হচ্ছে কলেজে ও ভার্সিটিতে পড়েন। জি, এই কলেজে পড়ি। তা কোন ইয়ার? অনার্স প্রথম বর্ষে। আচ্ছা আমি বরং আসি, আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। আহ। মেয়েটাকে কিছু বলতে না দিয়ে আমি বের হয়ে আসলাম। হাসপাতাল থেকে বের হয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙতে অনেকটা অবাক হলাম, কারণ রাত হয়ে গেছে। তাই ফোন হাতে নিয়ে টাইম দেখতেই চোখ কপালে, কারণ এখন রাত 8টা বাজে। শীতকালে 8টা মানে অনেক রাত। তারপর নিচে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে এসে একটু পরেই ব্যাগ থেকে আঙ্কেলে দেওয়া ফাইলটা বের করলাম। আমি দেরি না করে ফাইলটা খুলেই অবাক হয়ে গেলাম। অবাক হব না বা কেন, আঙ্কেল আমাকে যে ফাইল দিয়েছে এর মধ্যে এত বড় বড় ব্যক্তি আর সবার সরলতার সামনাসামনি দেখলে বোঝাই বড় মুশকিল যে তারা কিভাবে অবৈধ কাজ করে। আসলে আঙ্কেল এখানে 4 জনের ছবি দিয়েছে, যারা আমাদের দেশের সেরা বিজনেসম্যান, সাথে সরকারও। মানে হলো আমার ফাইলটাতে বিজনেসম্যান রফিক মিয়া, রিয়াজউদ্দিন, এরা 2 জন শুধু বিজনেসম্যান, কিন্তু আরও 2 জনের ছবি দিল, তারা বিজনেসম্যান
সাথে সরকারি লোকও। তারা হলো মন্ত্রী রাজীব হাসান ও এমপি তারেক রহমান। আমি বেশ কিছুক্ষণ ফাইলটা দেখে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে গেলাম। ক্যান্টিন থেকে নাস্তা করে চলে গেলাম কলেজে। তারপর কলেজ শেষ করে বাসায় চলে আসলাম। এইভাবেই কেটে গেল দিনটা। আজ 10 তারিখ। দিনটা অনেকে ভুলে গেলেও আমি ভুলবো না, কারণ আজ আমার প্রিয় মানুষটার বিয়ে। তাই তার বিয়েতে যেতে আমি মার্কেটে চলে গেলাম কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। অনেকে ভাবছেন আমি কেমন মানুষ যে প্রিয় মানুষের বিয়ে আর কষ্ট না পেয়ে বিয়ে খেতে মার্কেটে চলে গেলাম প্রয়োজনীয় জিনিস কিনতে। আসলে আমি এমনই, কষ্টটা চেপে মুখে হাসি রেখে চলি, কারণ আমি এতিম। এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে। অন্যদিকে নীলা আর তার 2 বান্ধবীরা হাসি খুশিভাবে নীলাকে বধূ সাজাচ্ছে। তখনই নীলা বলল, আখি, খেয়াল রাখবি, ছোট লোকটা আমার বিয়েতে আসে নাকি। দোস্ত, এবার বাদ দে না, ওকে আজকেও অপমান করবি নাকি? আরে দূর না, সে নাকি আমাকে কি গিফট দিবে, সেটা নাকি আমার সেরা উপহার। আচ্ছা দেখবো। তবে দোস্ত, ওই দিন ওকে এইভাবে অপমান না করলেও পারতি। ছেলেটা কিন্তু ভুল কিছু বলেনি। ওইভাবে অপমান করতাম না, কিন্তু এতদিন অপেক্ষা করার কারণে করলাম। থাক, বাদ দে, এইসব বলে মুড নষ্ট করা ভালো না। এই বলে দুজন মিলে নীলাকে সাজাতে লাগলো। দেখতে দেখতে বর আসারও সময় হয়ে গেল। একটু পর বর আসলো আর বরের পাশে নীলাকে বসানো হলো। সবাই যে যেমন করে পারছে বর বউয়ের সাথে ছবি তুলছে। একটু পর কাজে এসে বিয়ে পড়ানোর সকল নিয়ম পালন করছে। এদিকে নীলার চোখ জোড়া কাকে যেন খুঁজছে, কিন্তু তাকে পাচ্ছে না। এদিকে কাজী বলে উঠল, বাবা ইমন, তুমি যদি এই বিয়েতে রাজি থাকো তাহলে কবুল বলো। কাজীরা বলার সাথে সাথেই ইমন যখনই বলবে কবুল, তার আগে একজন বলে উঠল, এত তাড়াতাড়ি করছেন কেন কাজী সাহেব? জামাই তো মাত্র আসলো, তাহলে বিয়ে কার সাথে দিচ্ছেন? কথাটি শুনেই সবাই দরজার দিকে তাকিয়ে দেখলো একটা ছেলে এই কথাটা বলল। ছেলেটাকে কেউ না চিনলেও নীলা ইমন ভালো করেই চেনে, তাই তারা দুজন বেশ চমকে গেছে এবং উত্তেজিত হয়ে বসা থেকে দাঁড়িয়ে বলল, তুই এখানে? আরে ব্রো, বিয়ে যখন আমার, তখন আমি থাকবো না তো কে থাকবে? ওই ছোট লোকের বাচ্চা তোর বিয়ে মানে? আর তোকে খেতে দাওয়াত দেওয়া হয়েছে, খাওয়া শেষ হলে এখন ফুট। কুল বেবি কুল, এত তারা কিসের? হ্যাঁ, তোমার আর আমার বিয়ে, আর আমি বিয়ে না করেই চলে যাব? আমার এই কথাগুলো শুনেই এবার তারেক রহমান সামনে আসলো আর বলল, এই ছেলে, তোমার তো সাহস কম না? তুমি কে যে আমার মেয়ের বিয়ের মাঝখানে এসে কথা বলছো? শ্বশুর আব্বা, আমি আপনার মেয়ের স্বামী। ওই ছেলে, তুই আমাকে চিনিস আমি কে? এখনই এইখান থেকে না গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তখনই রফিক মিয়া মানে ইমনের বাবা বলল, বিআই সাহেব, আপনি কষ্ট করছেন কেন? আমার লোকরা আছে না? হেই কে, কোথায় আছিস? এই ছোট লোককে এখান থেকে নিয়ে যা। রফিক মিয়ার কথা শুনে একটা মুচকে হাসি দিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকলাম। তখনই রফিক মিয়া আরও রেখে বলল, কিরে, তোর তো দেখি ভয় লাগছে না, দেখি তোকে কি করি। কইরে তোরা, এই শালারে নিয়ে একটু আদর কর। না বাবা, একটু কেন, বেশি করে করতে হবে। শালার সাহস হয় কি করে আমার বিয়ে আটকানোর? আর এমন অবস্থা করব যাতে 5 মাস হাঁটতে না পারে। শালার ছোট লোকের সাহস কত আমাকে নাকি বিয়ে করবে। সবাই সবার মতো কথা বলছে, মেহমানরা নিজে নিজে সমালোচনা করছে, কিন্তু কোনো গার্ড আসছে না দেখে রফিক মিয়া রেগে চিৎকার করে বলল, কিরে শালারা, কি মরে গিয়েছিস নাকি? আরে স্যার কুল, গলা ফাটিয়ে লাভ নেই, আমাকে বলেন আমি ডেকে দিচ্ছি। এই আনো তো মেহমানদের। আমার কথা বলতে দেরি হুড় করে 4-5 জন গার্ডের পিছনে বন্দুক ধরে কিছু লোক নিয়ে আসছে। এটা দেখে সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। বিশেষ করে নীলা ভাবতে লাগলো, আমার মধ্যে একটা এতিম ছোট লোক গার্ড পেল কোথায়? কিন্তু ইমন স্বাভাবিকই আছে, কারণ সে জানে আমি কার রিলেটিভ। এই হলে যত গার্ড আছে সবাই আমার কাছে বন্দি। এই কথা বলতে তারেক রহমান বলে উঠল, এইটুকু একটা বাচ্চা, তোর সাহস দেখে অবাক, কিন্তু তুই বড় ভুল করেছিস। তুই এমপির বাসায় এসে গুন্ডামি করছিস, তাই না? এই বলে এমপি ফোন বের করতে যাবে, তখনই 4-5 জন গার্ড এসে এমপির মানে রফিক মিয়া ও তার বউ ইমনের দিকে বন্দুক তাক করে রাখলো। তখনই ইমন আর নীলা একসাথে চিৎকার দিয়ে বলল, ওই ছোট লোকের বাচ্চা, এটা কি করছিস? আমাদের থেকে বন্দুক নামা বলছি। নীলা চিৎকার করে বলল, বাবা, মা। বলে কান্না করে দিল আর আমার দিকে ফিরে বলল, এই ছোট লোকের বাচ্চা, আমার বাবা মাকে ছেড়ে দে বলছি, নাইলে তোকে আমি একবারে শেষ করে দিব। এটা বলতেই নীলা আমার দিকে আসতে গেলে আমি বললাম, কুল বেবি, আমার কাছে আসতে হবে না, আমিই যাচ্ছি। এটা বলে ইমনকে স্টেজ থেকে নামিয়ে নিজে স্টেজে উঠে নীলার হাত ধরে বললাম, কেউ যদি ফোন বের করার বা কোনো চালাকির চেষ্টা করো তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না।
প্রতিটি জায়গায় আমার লোক আছে। আমার কথা শুনে সবাই চুপসে গেল। তখন নীলা বলল, তোকে আমি ছাড়বো না, ছোট লোকের বাচ্চা। তাড়াতাড়ি আমার বাবা মাকে ছেড়ে দে, না হলে ভালো হবে না বলে দিলাম। আরে রাগীবতী, এত রাগ কেন? হ্যাঁ, তোমার বাবা মার কিচ্ছু করব না, তারা তো আমার শ্বশুর শাশুড়ি হয়। তাই বলছি সুন্দর মতো কবুলটা বলে ফেলো। কুত্তার বাচ্চা, তোকে আমি কখনো বিয়ে করব না, মরে গেলেও না। তাই নাকি বেবি? কিন্তু আমি তো জীবিত নীলাকে বিয়ে করব সোনা। কাজী সাহেব, বিয়ে পড়ান তো। আমার কথা শুনে ইমন ও তার বাবা একসাথে বলে উঠলো, তুই যেটা করছিস ভালো করছিস না, এটার ফল কিন্তু তোকে ভোগ করতে হবে। সেটা দেখা যাবে। একবার আমি সারা পাই, তারপর তোর ব্যবস্থা আমি করছি। আমার মেয়েকে জোর করা, তাই না? যা করবেন পরে করবেন, আগে বিয়েটা সেরে নিন। কি হলো কাজী সাহেব, আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে হবে? বিয়ে পড়ান। আমার ধমক খেয়ে কাজী সাহেব আবার নতুন করে সব লিখতে লাগলো। সব কিছু লেখা শেষ করে নিয়ম মেনে সব কিছু পড়ে শুনিয়ে আমাকে বলল, বাবা তুমি কি এই বিয়েতে রাজি? কি বলেন? রাজি না হলে এসব করছি? আমি রাজি। তাহলে কবুল বলো। আমি কবুল বলে দিলাম। আলহামদুলিল্লাহ। এবার কাজী সাহেব নীলাকে বললে নীলা বলল, ওর মতো ছোট লোক, রাস্তার ছেলে, গুন্ডা মাস্তানকে আমি কখনো বিয়ে করব না। বেবি, ভালোই ভালো কবুল বলে দাও, নাহলে কিভাবে বলাতে হয় সেটা আমি জানি। তুই দরকার হলে আমাকে মেরে ফেল, তারপরেও আমি কবুল বলবো না। ও তাই? কিন্তু আমি তো তোমাকে মারবো না, আমি জাস্ট এটা করব। এই আঙ্কেলের মাথায় একটু ধরতো। এটা বলতে একজন রিভলভার নিয়ে এমপি সাহেবের মাথায় ধরতেই বাবা! এতে এত চিৎকার না দিয়ে কবুল বললে বলো, না বললে তোর বাবাকে এখন মেরে দেব। তখন এমপি বলে উঠল, নীলামা, আমি মারা যাব, দরকার হলেও তুই কবুল বলিস না। নীলা কান্না করতে করতে বলল, বাবা তুমি ওই কথা বলিও না বাবা, আমি বেঁচে থাকতে তোমাকে মরতে দিব না। কি হলো বেবি, কবুল বলবে নাকি আমি কিছু করব? না না, আমি বলছি। কাজী সাহেব, কবুল বলতে বলেন। মা তুমি এই বিয়েতে রাজি থাকলে বলো কবুল। নীলাও 3বার কবুল বলে ফেললো, আর আমাদের বিয়েটাও হয়ে গেল। এখন মোনাজাত ধরে আমাদের জন্য দোয়া করা হলো, যেন সুখে থাকি। এখনই কবুল বলে ফেলেছি, এখন বাবা মাকে ছেড়ে দে। ছাড়বো তো, তার আগে তাদের থেকে দোয়া ও বিদায় নিতে হবে। মানে? তোমাকে বিয়ে করেছি এখানে রেখে যাওয়ার জন্য, তুই আমার সাথে যাবি, বুঝলি? তোর মতো এতিমের আবার ঘরও আছে যেখানে আমি থাকতে পারবো? আমি যেখানে নিয়ে যাব ওখানে থাকবে তুমি, কারণ তুমি আমার স্ত্রী। তোকে আমি স্বামী হিসাবে মানি না। বউ হিসেবে কিন্তু আমি মানি, তুই না মানলে কি আসে যায়? এটা বলে নীলার হাত ধরে এমপি থুকু শ্বশুরের কাছে গিয়ে সালাম দিলাম। বাবা, আমাদের জন্য দোয়া করবেন। কিন্তু শ্বশুরের মুখে কোনো কথাই নেই, আর নীলা তো তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি গিয়ে শাশুড়ির সামনে গিয়ে একটা হাসি দিয়ে বললাম, আম্মু সরি কষ্ট দেওয়ার জন্য, আসলে ভালোবাসি তো, তাই হারাতে চাই না, এই জন্য এমন করতে হয়েছে। এটা বলেই তাকেও সালাম দিলাম। দোয়া করবেন আম্মু। আমার কথা বলা শেষ হতেই শাশুড়ি এমন কথা বলবে আশাই করিনি। দোয়া করি বাবা, তোমরা যেন সুখী হও। আমি চাই আমার মেয়ে যেখানে থাকুক সুখী হলে হবে। আমি একটা হাসি দিলাম আর চিন্তা করি, এমন শাশুড়ির কপালে এমন জাউরা জুটলো কি করে? হ্যাঁ, এদিকে এটা ভাবছি, আর অন্যদিকে নীলা তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এবার আমি মেমনের কাছে গিয়ে বললাম, বলেছিলাম না বিয়েটা আমি করব, দেখলে এবার। তুই এটা ভালো করলি না। কেন রে, তোর পাতানো প্ল্যান নষ্ট করেছি বলে? তোকে তো আমি সাবধান, একটু ভুল হলেই সোজা নিচে। তুই কাদের সাথে লাগতে এসেছিস তুই নিজে জানিস না। যারা আমার সাথে লাগে তারা অচিরে ধ্বংস হয়ে যায়। এবার হয়তো উল্টো হতে পারে মিস্টার রফিক সাহেব। এ বলে নীলার কাছে গিয়ে তার হাত ধরে বললাম, চলো জানো, বাসায় যাওয়ার সময় হয়েছে। এটা বলে আমি সামনে এগোলাম, কিন্তু নীলা ঠায় দাঁড়িয়ে আছে। আমি পেছন ফিরে নীলাকে বললাম, কি হলো, তুমি আসছো না কেন? তোর মতো গুন্ডা মাস্তান ছোট লোকের সাথে আমি কোথাও যাব না। যেতে তোমাকে হবেই জানো, তাই বলছি ভালোই ভালোই চলো। আমি যাব না মানে যাব না। ওকে, তুমি যেহেতু জেদ ধরে আছো তাহলে আমার জেদটাই দেখো। এই বলে নীলাকে সবার সামনে কোলে তুলে নিলাম। এতে নীলা হাত পা ছোটাছুটি করতে লাগলো। কুত্তা আমাকে নামা বলছে, আমি কোথাও যাব না। তুলে যখন নিয়েছি নামানো ছিল আমি না। বাই শ্বশুর আব্বু আম্মু, বাই ইমন ব্রো, এই বলে হাঁটা ধরলাম। এদিকে আমার যাওয়ার দিকে ইমন ও তার বাবা তাকিয়ে আগে গজগজ করছে। এদিকে তারেক রহমান দবাস করে মাটিতে বসে গেল। তখনই আমেনা খাতুন মানে নীলার মা দৌড়ে এসে তারেক রহমানকে ধরলো। ওগো, তোমার কি হয়েছে? এমন করছো কেন? আজকে আমার এত পাওয়ার থেকেও কিছু করতে পারলাম না। আমার বাসায় এসে আমার মেয়ের বিয়েতে এসে এক গুন্ডা আমার মেয়েকে তুলে নিয়ে গেল।
আর আমি নীরব দর্শক হয়ে তাকিয়ে সালাম কিছু করতে পারিনি। আমি বাবা হিসেবে কলঙ্ক। ওগো, নিজেকে দোষ দিও না, যা হয়েছে বাদ দাও, সামনে কি হয় এটা দেখো। এবার তারেক রহমান বলে উঠল, সামনে কি হবে মানে? ওই শালাকে আমি ছাড়ব না, ওকে আমি একদম শেষ করে দিব। ও আমাকে চেনে না, এই তারেক রহমান কি করতে পারে? ও তোমার শালা না, এখন মেয়ের জামাই। তারেক রহমান তার বউয়ের মুখে এমন কথা শুনে কি বলবে কিছুই বুঝতেছে না। আর তার বউ তার স্বামীর দিকে তাকিয়ে দাঁত কেলে হাসতে লাগলো। এই তুমি কেমন মা? তোমার মেয়েকে একটা গুন্ডা তুলে নয় নিয়ে গেল, আর তুমি এই সিরিয়াস মুহূর্তে মজা করছো? লজ্জা করে না? শুন, ও তোমার মেয়েকে বিয়ে করে নিয়ে গেছে। অন্যদিকে আমার লোকেরা তাদের সবাইকে ছেড়ে আমার পেছনে গাড়ি নিয়ে বের হয়ে চলে গেল। আর এই তিমন ও তার পরিবার সেখানে না দাঁড়িয়ে রাগে কষ্টে সেখান থেকে চলে গেল। একবারও তারেক রহমানের কাছে আসা তো দূরে থাক, তাকালো পর্যন্ত না। এটা খেয়াল করে রহিমা বলল, দেখো দেখো, তোমার মেয়ের পছন্দের আর তোমার পছন্দের মেয়ে জামাইকে, যে আমাদের এই খারাপ সময়ে আমাদের কাছে আসতে দূরে থাক তাকাই। আর এরা নাকি আমার মেয়ের শ্বশুর বাড়ির লোক হতো। তোমার এইসব কথা বাদ দাও তো। এই বলে তারেক রহমান উঠে চলে যেতে লাগলো। অন্যদিকে আমি গাড়ি চালিয়ে আমার বাসার সামনে চলে আসলাম। আসার সময় নীলা একটা কথা বলেনি। আমি গাড়ি থেকে নামতেই রিফাত রাকিব সামনে এসে বলল, কিরে এখানে ডাকলি কেন? এই তোর সাজামন কা, আর এই গাড়িটা কার? মনে হয় বিয়ে করে এসেছিস। ভেতরে দেখ, তাহলেই বুঝতে পারবি। এটা বলতে রাকিব রিফাত জানালা দিয়ে একবার তাকিয়ে আমার কাছে এসে বলল, মামা, তুই বিয়ে করে নিয়েছিস, অথচ আমরা জানি না। ভাবি কেমন রে? নামলেই দেখতে পাবি। জানো কি হলো, নামো না কেন, নেমে আসো। আমার কথা শুনে নীলার কোনো উত্তর না পেয়ে আমি সোজা নীলার কাছে গিয়ে দরজা খুলে তাকে কোলে নিয়ে রাকিব আর রিফাতের সামনে আসাতেই তারা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি দেখছিস এভাবে? রিফাত, স্বপ্ন আমি দেখছি না, নাকি তুই? আর নাকি এই হালা দেখছি? লাথি দিলে টের পাবি শালা, বাসায় চল। কেমনে কি মামা? পরে বলবো, সর সামন থেকে। এটা বলে বাসার দিকে হাঁটা ধরলাম। তারপর অনেক কষ্ট করে 2 তলা সিঁড়ি বেয়ে নিজের রুমের সামনে এসে নীলাকে নামালাম। মেয়েটা সেই শ্বশুরবাড়ি থেকে এখন পর্যন্ত চুপ হয়ে আছে, মনে হয় পুরো রোবট। আমি দরজা খুলে হাত ধরে নীলাকে ভেতরে নিয়ে আমার রুমে এসে বিছানায় বসালাম আর বললাম, এই কাবার্ড পুরোটা তোমার, বুঝলে? এটাতে তোমার যা প্রয়োজন সব পাবে, যা লাগবে আমাকে বলবে। এখন ফ্রেশ হয়ে নাও, যাও। এটা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। তখনই দেখলাম রিফাত আর রাকিব সোফায় বসে আছে। মামা, কেমনে কি হলো বল না মামা। দোস্ত, পরে বলবো, এখন রাত হয়েছে, আগে সবার খাবারের ব্যবস্থা করি। শালা, বিয়ে খাওয়ালি না, এখন না হয় ভালো করে খাওয়া। এনে 5,000 টাকা, যা ভালো লাগে তাই নিয়ে আয় আমাদের 4 জনের জন্য। হালা কিপটে বিয়ে করে 5,000 দিচ্ছে খাবার আনতে? ভাই, এই টাকা থেকেও বেঁচে যাবে, যা তো এখন। কেন, এখন কি বাসর করবি নাকি? এটা বলে 2 জন দৌড় দিল আর আমি হাসতে লাগলাম। তারপরে আমি আরেকটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে ফোন টিপতে লাগলাম। অন্যদিকে নীলা বলছে, ছোট লোকের বাচ্চা, তুই আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিস। তোকে তো আমি ভালো থাকতে দিব না, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। তুই এখনো এই নীলা রহমানকে চিনিস না। এটা বলে নীলা আমার দেখানো কাবার্ডের সামনে গিয়ে কাবার্ড খুলতেই অবাক হয়ে রইল, কারণ এখানে সব রকম জামা কাপড় আছে। তার থেকে বড় কথা, সব কিছু নীলার পছন্দের কালারের। নীলা সেইখান থেকে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে আমি বসে বসে ফোন টিপছি, তখনই আঙ্কেল কল দিল। আমি ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এটা কিন্তু আশা করিনি, এটা তোমার ঠিক হয়নি। আঙ্কেল, কিছু করার নেই, তাকে ভালোবাসি, তবে পেতে হবে এমন কিন্তু না। তাই বলে একটা খারাপ ছেলের সাথে ওকে যেতে দিয়ে ওর জীবন নষ্ট করতে পারি না, এটার জন্য সরি। ভালো করেছিস। তা বৌমাকে নিয়ে কখন আসবি? খুব জলদি। এভাবে বেশ কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। এদিকে নীলা ফ্রেশ হয়ে রুমে এসে রুমের চারপাশে এটা তো অবাক হয়ে গেল আর বলতে লাগলো, শালা, এত ছোট লোক ফকির হয়ে এত দামি ফ্ল্যাটে থাকে, বিশ্বাস হয় না। আবার আজকে এতগুলো গার্ড, নিশ্চয়ই এর মাঝে ঘাপলা আছে, কোনো না কোনো রহস্য আছে। তা না হলে একটা এতিম ছেলের এত কিছু। এইভাবে আরও নানা কথা ভাবতে লাগে। অন্যদিকে রাকিব রিফাত খাবার নিয়ে চলে আসলো। আমরা 3 জন মিলে খাবার টেবিলে সাজিয়ে নীলাকে ডাকতে গেলাম। রুমে গিয়ে দেখি নীলা বসে কি যেন ভাবছে। ম্যাম আসেন, খাবার খেতে আসেন। নীলা ভাবনা থেকে বের হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমি খাবো না, খিদে নেই।
তার থেকে বড় কথা তোর খাবারের মোটেও খাবো না আমি। ধুর, রাগ থাকলে আমার সাথে, খাবারের সাথে কি? হ্যাঁ, আসো খেতে আসো। এই ছোট লোকের বাচ্চা, খাবো না বলছি না আমি? তাহলে এত দরদ কেন? তুই খেলে খা, না খেলে চলে যা। আমি আর কিছু বললাম না, কারণ এমনিতে মহারানী কষ্টে আছে। এটা বলে খাবার টেবিলে বসে বললাম, চল খেয়ে নে, তোদের ভাবি খাবে না, তার নাকি পেট ভরা। তারপর তিনজন মিলে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে সোফায় আসতে রাকিব বলল, এইবার বল কি ঘটনা? তারপরে আমি একে একে সব কিছু খুলে বললাম। আমার কথা শুনে দুজনে অবাক। ভাই করলি কেমনি? তাও এমপির বাসায় এমপির মেয়েকে নিয়ে আসলি? আল্লাহ যেমনটা চাইছে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। রাকিব রিফাত বিদায় নিয়ে চলে গেল। আমি আর কি করব, তাই হাঁটা ধরলাম রুমের দিকে। রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলাম, কেন জানি ভয় হতে লাগলো। তারপর সকল ভয় একপাশে রেখে রুমে ঢুকলাম। রুমে ঢুকে আমি নীলার কাছে যেতেই দেখি নীলা কান্না করছে। আমি তার পাশে বসতেই নীলা কান্না থামিয়ে আমি কিছু বোঝার আগে আমার কলার ধরে বলল, তুই এমনটা কেন করলি বল? আমার কাছে থেকে বদলা নেওয়া হলে আমাকে যত ইচ্ছা থাপ্পড় দিতে আমি মেনে নিতাম, কিন্তু তুই এভাবে কেন আমার কাছ থেকে প্রতিশোধ নিলি? দেখো, কান্না থামাও। আমি তোমার থেকে আমি কিছু বলবো তার আগে আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, তুই কোনো কথা বলবি না। তোর কণ্ঠ শুনলে আমার গা জ্বলে যায়। তোর জন্য আমার তিলে তিলে গড়া সব স্বপ্ন মাটি হয়ে গেল। আমি আমার ভালোবাসার মানুষকে হারালাম, আমার পরিবারের সম্মান গেল, আমার ভালোবাসার মানুষ অপমান হলো। তোকে আমি কখনো ক্ষমা করব না, তোকে আমি ঘৃণা করি। আই হেট ইউ। এইসব বলছে আর আমার বুকে কিলঘুষি মারছে। আমি নীলাকে থামানোর চেষ্টা করলেও পারছি না, তাই বাধ্য হয়ে ওর হাত দুটো ধরে রাখলাম। তুই আমার হাত ধরলি কোন অধিকারে? তোমার স্বামীর অধিকারে। কিসের স্বামী আর কিসের বিয়ে? এই বিয়ে তুই জোর করে আমার বাবার মাথায় বন্দুক ধরে আমাকে বিয়ে করছিস। এই বিয়ে আমি মানি না, আর কখনো মানবও না। দেখো, শান্ত হও, আমি কি বলছি শোনো। কি শান্ত হব? তোর মতো একটা মাস্তান ছোট লোক আমার হাত ধরে আমার সাথে কথা বলছে, এটা দেখলেই তো গায়ে কাটা দিয়ে ওঠে। দেখো, আমি জানি এবং বুঝতে পারছি তুমি খুব একটা ভালো নেই, কিন্তু কিছু করার নেই। আমি তোমাকে ভালোবাসি, আর অনেক বেশি তোমার ওই রাগী চেহারার মায়াতে পড়েছি, তাই তোমাকে হারাতে দেয়নি। নীলা এবার তার চোখের পানি মুছে বলল, বাবা, শুধু নিজেরটা দেখলি? তুই ভালোবাসিস তাই হারাতে পারবি না, আর আমি ভালোবাসি তাই তো আমি হারাতে পারবো। এটা কোন ধরনের ইনসাফ? দেখো, আমি এত কিছু জানি না। তাছাড়া আমি তোমাকে বারবার বলেছি এত কাছে এসো না আমার। আমি বলেছি আমার থেকে তোমার দূরে থাকলে ভালো, কিন্তু তুমি তা শোনোনি। তাই তুই প্রতিশোধ নিলি আমার কাছ থেকে ইমনকে আলাদা করে? তোমার থেকে আমি প্রতিশোধ নিইনি, আমি তোমাকে ভালোবেসে নিজের করেছি। আর ইমন এমন করে এত চিৎকার করো, সে কেমন জানো? তার সম্পর্কে কতটুকু জানো তুমি? আমি কথাটা বলতেই নীলা আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, ওই ছোট লোক মাস্তান, মুখ সামলে কথা বলবি। ইমনের নামে আচেবাচে কথা বলার ভুলেও চেষ্টা করিস না। এই মন তোর মতো গুন্ডা মাস্তান না। নীলার কথা শুনে একটা মুচকে হাসি দিলাম। নীলা আবারও বলে উঠল, শোন ছোট লোক, তুই বিয়ে তো আমাকে করেই ফেলছিস, তবে আমি তোকে স্বামী হিসাবে মানি না, মানবো না। কারণ জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। আরেকটা কথা, তুই ভুলেও আমার কাছে স্ত্রীর অধিকার দাবি করবি না, আর কাছে আসা তো দূরে থাক। অবশ্য তোর মতো গুন্ডা মাস্তান চরিত্রহীন ছেলে জোর করে বিয়ে করতে পারলে সব কিছু জোর করে করা কোনো ব্যাপার না। নীলার কথা শুনে মাথা নিচু করে নিলাম। তখন নীলা আবার বলল, তা এখনই জোর করতে আসছিস নাকি? সমস্যা নাই, তোরা তো পুরুষ, জোর করতে পারিস। আমি আর কি করব, চিল্লাবো? কিন্তু কেউ তো আর আসবে না। আর তোর মতো জানোয়ার। আর কিছু বলতে যাবে তার আগে নীলাকে থামিয়ে দিয়ে বললাম, থামো, ব্যাস অনেক হয়েছে। তোমাকে জোর করে বিয়ে করেছি তার কারণ আছে, সেটা যাই হোক, কিন্তু আমি এমন ছেলে না যে জোর করে বিয়ে করেছি বলে একটা মেয়ের অনুমতি ছাড়া অন্য কিছু করব। আমি কখনো তোমার কাছে বউয়ের অধিকারের দাবি নিয়ে আসবো না, আর না তোমাকে বউ বলে দাবি করব। তোমার আমার মাঝে যে সম্পর্ক আছে সেটা না হয় অজানাই থাকবে, এটা নিয়ে চিন্তা করবে না তুমি। অনেক বড় বড় কথা বললি, দেখবো এইসব পাগল কিভাবে করিস। আর একটা কথা শোন, 6 মাসের মধ্যে আমাকে ডিভোর্স দিবি, পারবি তো? নাকি সেই কাপুরুষের মতো জোর করে রেখে দিবি? নীলার মুখে ডিভোর্স কথাটা শুনে আমি খুব কষ্ট পেলাম। ভাবতে পারিনি যাকে পেতে এত কিছু করব সেই বলবে ডিভোর্স দিতে। বুকের মাঝে একটা চাপা কষ্ট লুকিয়ে রেখে মুখের মধ্যে একটা হাসি রেখে বললাম, যেমনটা আপনার ইচ্ছা ম্যাম। এটা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। তারপর চলে আসলাম ছাদে। ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে চোখের অশ্রু ফেলছি। জীবন থেকে সকল স্বপ্ন, সকল আশা, সব ভরসা সেই দিনে ভেঙে গিয়েছিল, যে দিনে কপাল পড়ে ছেলেটাকে রেখে তার মা বাবা অনেক দূরে চলে যায়, যেখান থেকে আর কেউ ফিরে আসে না।
মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করতে মন চায়। কেন তারা আমাকে এতিম করলো? কেন আমাকে ছেড়ে চলে গেল? আমাকে নিয়ে কেন গেল না? পরক্ষণে একটু শান্ত হয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করি যে সব কিছু আল্লাহর নির্ধারিত। আমি বেঁচে এসে তারা নেই, এটা আল্লাহর নির্ধারিত, তাই এটা হয়েছে। আজকেও নিজেকে বোঝানোর চেষ্টা করছি আমি যাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। আমি তাকে পেয়েও না পাওয়ার মতো, হয়তো পাবো না, আবার পেতেও পারি। শুধু এতটুকু বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আল্লাহ যা করে নিজের ভালোর জন্যই করে। অন্যদিকে আমি রুম থেকে বেরোতেই নীলা কিছুটা খুশি হলো এবং মনে মনে বলল, জানোয়ারটা মনে হয় বাহির থেকে কিছু আনতে গিয়েছে। যাই, আসার আগে রুমের দরজা বন্ধ করে দিই। এটা বলে নীলা দরজা বন্ধ করে দিয়ে ভাবতে লাগলো আজকে দিনটা কেমন হওয়ার কথা, আর কেমন হলো। নীলা আমাকেই সব দোষ দিচ্ছে আর কান্না করছে। কান্না করতে করতে ঘুমিয়ে গেল নীলা। অন্যদিকে তারেক রহমান তার লোকদের বলল, 24 ঘন্টার মধ্যে ওই ছেলের ঠিকানা যেন আমি পাই। ওকে স্যার। এটা বলেই ছেলেটা চলে যেতেই তারেক রহমানের ফোনে একটা মেসেজ আসে। তারেক রহমান মেসেজটা ওপেন করেই দেখলো একটা ফাইল। সেই ফাইলটার PDF ওপেন করে দেখতে লাগলো। ফাইল দেখা শেষ করতেই তারেক রহমান মাথায় হাত দিয়ে বসে বলল। অমনি তার স্ত্রী দৌড়ে এসে বলল, কি হয়েছে তোমার? না কিছু হয়নি, চলো রুমে যাই, ঘুমাবো। সকালে এক জায়গায় যেতে হবে। কোথায়? এত কথা কেন, গেলে দেখবে, এখন চলো। অন্যদিকে ইমন বাসায় এসে নিজেকে শান্ত করতে পারছে না। সে রাগে ফুঁসতেছে আর কাঁপতেছে। ওই শালাকে আমি এমন শিক্ষা দেব যেটা সে কল্পনা করতে পারবে না। আমি ওকে বুঝাবো যে ইমনের সাথে লাগতে আসার পরিণাম কি হতে পারে। এদিকে আমি আরও কিছুক্ষণ ছাদে থেকে নিচে এসে আরেকটা রুমে শুয়ে পড়লাম। ঘুম আসতে না চাইলেও চোখ বন্ধ করে আছি, কারণ চোখ বন্ধ করে থাকলে ঘুম চলেই আসবে। কিভাবে ঘুম আসবে? পাশের রুমে বিয়ে করা বউ, আর আমি এখানে একা। শীতকালে বিয়ে করলাম, কই বউকে জড়িয়ে ধরে ঘুমাবো বলে। এখন দেখি সে কম বলে আমার সঙ্গী। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। তারপর একটা রেস্তোরাঁ থেকে আমাদের দুজনের জন্য কিছু খাবার নিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি নীলা এখনও দরজা খুলেনি, তাই তাকে বিরক্ত না করে টেবিলের উপর খাবার রেখে রুমে গিয়ে শুয়ে থাকলাম। সে উঠলে না হয় দুজনে একসাথে খাবো। এইদিকে নীলা ঘুম থেকে উঠে সময় দেখে 8:40 বাজে। এটা দেখে একটু অবাক হলো, কারণ যে তাকে জোর করে বিয়ে করলো সে এর বাইরে কোনো কিছুই করেনি। এতে নীলা একটু খুশি। তারপর নীলা ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই নীলার ক্ষুধা লাগলো, তাই সে আনমনে বলল, কালকে কিছু খেলাম না, আর এখন ক্ষুধা লাগছে বেশ। কুত্তাটা কি ঘুম থেকে ওঠেনি, নাকি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে? এই বলে নীলা রুম থেকে বের হতেই ডাইনিং টেবিলে চোখ যায়। সেখানে দেখলো 2টা প্যাকেট। নীলা কাছে গিয়ে দেখে বিরিয়ানি এখনও গরম গরম ভাব যাচ্ছে। নীলা বিরিয়ানি দেখে লোভ সামলাতে না পেরে খেতে লাগলো, কিন্তু তার এক প্যাকেট দিয়ে ক্ষুধা মিটল না, তাই সে অন্য প্যাকেটটা নিয়েও খেতে লাগলো। অন্যদিকে আমি শুয়ে আছি। হঠাৎই ডাইনিং রুমে চোখ যেতেই উঠে ডাইনিং রুমে গিয়ে নীলার সামনে দাঁড়ালাম। আমি দেখতে পাচ্ছি নীলা খাবার খাচ্ছে বাচ্চাদের মতো। এটা দেখে হাসি পেলেও কিছু না বলে দাঁড়িয়ে থাকলাম। এদিকে নীলা অনুভব করে কে যেন তার সামনে দাঁড়িয়ে আছে, তাই সে সামনে তাকে আমাকে দেখে কেমন জানি পাথর হয়ে গেল। এইভাবে কি দেখছো? খাও, আমি কিছু বলবো না। এটা বলে আমি সেখান থেকে রুমে চলে আসলাম। এদিকে নীলা খাওয়া শেষ করে টেবিলের দিকে তাকাতেই বুঝতে পারছে এখানে 2 প্যাকেট বিরিয়ানি আমাদের দুইজনের জন্য ছিল, কিন্তু সে না বুঝে একা খেয়ে ফেলেছে। এই ভেবে নীলা প্রথমে জিভে কামড় দিলেও পরক্ষণে বলল, বেশ করেছি, কুত্তাটা বুঝুক জোর করে নিয়ে আসার মজা। এটা বলে নীলা তার রুমে চলে গেল। অন্যদিকে আমি বসে বসে মনে মনে হাসতে লাগলাম। নীলার খাওয়া দেখে আমার এতটা হাসি পাচ্ছে যা বলে বোঝাতে পারবো না। তখন মেয়েটাকে দেখলে বোঝা বড় মুশকিল যে মেয়েটা এতটা অহংকারী। এইসব ভাবছি, তখনই কেউ বলে উঠলো, এই যে এমন পাগলের মতো না হেসে আমাকে বাসায় দিয়ায়, আমি থাকতে চাই না তোর এই নরকের জায়গায়। আমি ভাবনা বাদ দিয়ে নীলার দিকে তাকিয়ে আছি। তখন নীলা বলল, সরি, আমি তো ভুলে গেছি আমাকে একটা গুন্ডা মাস্তান তুলে নিয়ে আসছে। এখন তো আমার স্বাধীনতা বলতে কিছুই নাই, এখন তো আমি এই 4 দেওয়ালে বন্দী। মেয়েটার কথা শুনে কষ্ট পেলেও এখন মাথায় রাগ উঠে গেল। তাই আমি দ্রুত নীলার কাছে গিয়ে তাকে দরজার সাথে চেপে ধরে বললাম, কি ভাবিস নিজেকে? অনেক মহান, তুই অনেক ভালো। আগে তুই নিজের বিবেক দিয়ে নিজে চিন্তা কর, তারপর অন্যের বিচার করবি। আর আমি যদি সত্যি গুন্ডা মাস্তান হতাম তাহলে তুই এখানে দাঁড়িয়ে থাকতি, সেই কবে বিছানার এক কোণে কাঁথা মুড়ি দিয়ে কান্না করতি। কিন্তু তেমনটা হয়নি। আমি জাস্ট তোকে বিয়ে করছি, কিনে নেইনি। তার চেয়ে বড় কথা, তোর ভালোর জন্যই তোকে বিয়ে করেছি। এটা তোকে বললেও তুই বুঝবি না। যা, রেডি হয়ে নে। এই বলে নীলাকে ছেড়ে একটা ঝাটকা দিলাম। নীলা একটু দূরে গিয়ে পড়ল। আমি আবারও বললাম, রেডি হয়ে ডাক দিস।
এটা বলে নীলার মুখের উপর দরজা বন্ধ করে দিলাম। এদিকে নীলা হা হয়ে দরজার দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে কি থেকে কি হয়ে গেল, আর আমি বা কি করলাম। ধ্যাত, কিচ্ছু বুঝতেছি না, বরং গিয়ে রেডি হয়ে নেই। এটা বলে নীলা চলে গেল রুমে। এদিকে আমি রুমে কটমট করতে করতে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজতে লাগলো। আমি বেশি কিছু না ভেবে রুম থেকে বেরোয়ে দরজা খুলে দিতেই থমকে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। ঠিক তখনই নীলা রেডি হয়ে রুম থেকে বের হয়ে আমাকে দেখলো আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। তাই নীলা কৌতূহলবশত দরজার সামনে আসতেই নীলা বাবা বলে সামনে থেকে ব্যক্তিটাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, আমার সামনের কেউ না, নীলার বাবা দাঁড়িয়ে আছে। আমি অনেকটা চুপসে গেলাম। ঠিক তখনই পেছন থেকে আরেকজন বলে উঠলো, আরে জামাই বাবাজি, কেমন আছো? তখন আমি দেখলাম এটা শাশুড়ি আম্মু। তাই আমি তার কাছে গিয়ে তাকে সালাম দিলাম। এটা আম্মু, ভালো, আপনারা কেমন আছেন? যেভাবে মেয়েকে নিয়ে আসছো, ভালো না থেকে পারি? আম্মু, কথাটা শুনে বুঝবার চেষ্টা করছি আম্মু বলতে চাইলোটা কি। আম্মু, বাইরে না থেকে গরিবের ঘরে আসুন। আমার কথা শুনে শাশুড়ি আম্মু একটা হাসি দিল। অন্যদিকে নীলা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, বাবা, আমি জানতাম তুমি আসবে। বাবা, আমি এখানে আরেক মুহূর্ত থাকতে চাই না। আর এই কুত্তাটাকে তুমি জেলে দিবা আর পুলিশকে বলবা তাকে মজা দেখাতে। তারেক রহমান তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, মা, নিজেকে শান্ত কর, এখন ভিতরে চল। তারপর নীলাকে নিয়ে তারেক রহমান ভিতরে গিয়ে বসলো। আপনারা বসেন, আমি 2 মিনিটে আসছি। এই বলে রান্না করে চলে গেলাম। তারপর চা বানাতে লাগলাম। কি কপাল আমার, যেখানে বউ চা বানিয়ে খাওয়ানোর কথা সেখানে আমি চা বানিয়ে খাওয়াতে হচ্ছে। এদিকে বাহ, আমার জামাইয়ের প্লেটটা তো অনেক সুন্দর। তখন নীলা বলে উঠল, আম্মু, তুমি কেমন মা? তোমার মেয়েকে একটা গুন্ডা তুলে নিয়ে আসলো আর তুমি তাকে গুন্ডা বলো? নীলার কথা শুনে নীলার মাতার মাথায় হাত দিয়ে বলল, মা, স্বামীকে এমনভাবে বলতে নেই। যেমন করে হোক, ছেলেটা তোর বউ। স্বামী মাই ফুড। দেখ মা, তুই তাকে যে গুন্ডা বলছিস, সে আমাদের ভয় দেখিয়ে তোকে বিয়ে করা ছাড়া আর কি করেছে বল? তোকে মারছে, তোকে অত্যাচার করেছে? কোনোটাই না। ছেলেটা ভালো মা, দেখবি অনেক সুখী হবি। বাবা, দেখো না, আম্মু এসব কি বলছে? আমি নাকি ওই বজ্জাতটার সাথে সুখী হব? তুমি তো জানো আমি কার সাথে ভালো থাকবো। আমি একমাত্র ইমনের সাথে ভালো থাকবো। আম্মুকে সেটা বোঝাও আব্বু। দেখো আম্মু, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, তবে এখন ব্যবস্থা তোকে মেনে নিতে হবে। এখন তোর স্বামী নিজাদ, তুই শুরু থেকে না মানিস, তবে আস্তে আস্তে মেনে নে। কারণ আমার কাছে ইমনের থেকে নিজাদ তোর জন্য বেটার মনে হচ্ছে। বাবা, তুমিও এটা বলছো? তার কারণ আছে। একজন মেয়ে বা তার স্ত্রীর রক্ষক হলো তার ভাই অথবা স্বামী। দেখ, আমার এত পাওয়ার থাকার পরেও যে ছেলে তার নিজের কথা চিন্তা না করে শুধু তার ভালোবাসার জন্য এত বড় কিছু করে তোকে বিয়ে করলো, সে ভাবতে পারিনি এরপর কি হবে। কিন্তু এটার চিন্তা সে করেনি। যদি করতো তাহলে তুই এখানে দাঁড়িয়ে থাকতি না। তাছাড়া সেখানে ইমনই ছিল, ওর পাওয়ার অনেক ছিল, কিন্তু তোকে সে বাঁচাতে চায়নি কেন? তোর বিয়ে আটকানোর চেষ্টাও করেনি কেন? বাবা, তুমি কি ইমনকে বলতে চাইছো সে আমাকে ভালোবাসে না? এটা না, দেখ, ভালো ইমনও বাসে, নিজাদও বাসে। নিজাদ তোকে পাওয়ার জন্য এত বড় একটা রিস্ক নিল, অথচ ইমনের সামনে তোকে নিজাদ বিয়ে করলো, কিন্তু সে কিছু করতে পারলো না। বাবা, আমি এত কিছু জানি না। আমি ওই গুন্ডাটাকে মানতে পারবো না। ওকে আমি ডিভোর্স দিব। ওকে, তুই যা ইচ্ছে তাই কর, তবে এর আগে আমার একটা শর্ত আছে। কি সত্য? তোকে আর নিজাদকে একসাথে এক ছাদের নিচে থাকতে হবে। একটু চিন্তা করে বলে দিল আমি রাজি। তখনই নীলার মা হাসি মাখা মুখ নিয়ে বলল, যাকে গুন্ডা ছাড়া কথা বলতে পারিস না, তার সাথে একসাথে থাকবি না বলে এত কথা বললি, আর সেই কিনা তোর আব্বু সত্য মেনে নিয়ে তোর সাথে এক ছাদের নিচে থাকতে রাজি হয়ে গেছিস? সে যদি তোর কোনো ক্ষতি করে? না, সে মোটেও আমার কোনো ক্ষতি করবে না আম্মু। আমি তার সাথে 6 মাস থাকতে পারবো। এটা বলেই নীলা মনে মনে বলল, আম্মু, তুমি তো জানো না, এই বাসায় 2টা রুম, একটাতে গুন্ডাটা থাকবে আর একটাতে আমি। বাহ, যাকে গুন্ডা মাস্তান বলছিস সে নাকি তোর ক্ষতি করবে না, এই কনফিডেন্স কোথা থেকে আসলো? নীলার মার কথা শুনে নীলা কি বলবে বুঝতে পারছে না। তখন আমি বললাম, সরি, একটু দেরি হয়ে গেল। এই বলে চা আর কিছু নাস্তা টেবিলের উপর রেখে বললাম, নেন আব্বু আম্মু, গরিবের ঘরে আসলেন, অত ভালো কিছু দিতে পারলাম না, শুধু এই নাস্তার চা। তুমি গরিব হলে আমরা কি বাবা? তাছাড়া নিজেকে এত ছোট ভাববে না। হয়েছে, আর কথা না বলে চা নিন তো।
এই বলে আম্মুকে দিলাম আর আব্বুকেও দিলাম। তার এক চুমুক খেয়ে বলল, বাহ, আমার জামাই বাবাজি এত স্বাদ করে চা বানায়, এটা তো আগে জানতাম না। আসলে অনেক মজা হয়েছে। এটা দেখে নীলা বলে, যত সব ঢং দেখলে বাঁচি না। তারপর নানা কথা বলে চা নাস্তা শেষ করার পর তারেক রহমান বলে উঠল, বাবা নিজাদ আর নীলা যা, রেডি হয়ে আয়, বাসায় যাব। আঙ্কেল, এমনি নীলাকে দিয়ে আসতাম আমি, এর আগে আপনি চলে আসছেন। নীলাকে নিয়ে যান, আমি যাব না। হ্যাঁ বাবা, চলো। চুপ নীলা, তুই কি ভুলে গেলি আমি কি শর্ত দিলাম? আঙ্কেল, কিসের শর্ত? সেটা নীলা বলবে, শুনিও। তাহলে বাবা, আমি আর বাসায় গিয়ে কি হবে? তোমরা চলে যাও। বাসায় গিয়ে কি হবে মানে? আজ থেকে তোরা আমার বাসায় থাকবি, বুঝলি? আঙ্কেল, এমনটা হয় না, আমি তো এখানে ভালো আছি। নীলাকে নিয়ে যান, আর সময় মতো। চুপচাপ রেডি হয়ে আয়, আমি বেশি কথা বলতে চাই না। আর নীলা, তুইও রেডি হয়ে আয়। নীলা তার বাবার কথা শুনে কিছুটা খুশি আর কিছুটা মন খারাপ। যেহেতু নীলা রেডি ছিল, তাই আর হওয়া লাগলো না। আমি রেডি হয়ে আসতেই সবাই বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ঘণ্টাখানিক পর বাসায় আসতেই তারেক রহমান বলে উঠল, নীলা, নিজাদকে নিয়ে রুমে যা। নীলার আগে কটমট করে চুপচাপ আমাকে নিয়ে রুমে আসলো। এইসবের মানে তো কিছুই বুঝলাম না। তখনই নীলা আমার কলার ধরে রাগে কটমট করে বলল, তুই আগে থেকে আমার বাবা মাকে পটিয়ে রাখছিস, তাই না? তা না হলে এত কিছু করার পরেও তোকে তারা মেনে নেয় কেমনে? আমি কি করে জানবো? ওরা তোমার বাবা মাকে জিজ্ঞাসা করো। এখন বলো, এসব কি হচ্ছে এখানে? আমি বাবাকে তোর কথা বলেছি, তোকে ডিভোর্স দিব আর ইমনকে বিয়ে করব, এটাও বলছি। তাই বাবা একটা শর্ত দিয়ে বলে, আমার সাথে তোর ডিভোর্স হতে হলে আগে তুই আর আমি 6 মাস একসাথে থাকতে হবে। আর তুমি না করছো, তাই না? আমি জানি তুমি সব পারবে, কিন্তু আমার সাথে থাকতে পারবে না। চুপ, একদম বেশি বুঝিস তুই। আমি হ্যাঁ বলছি, তোর থেকে আলাদা হতে হলে এটা একমাত্র পথ, তাই রাজি হয়েছি। তবে উল্টাপাল্টা কথা মাথায় যেন না আসে, মনে থাকে যেন। এটা বলে নীলা চলে গেল আশ্রমে। আর আমি এটা শুনে কিছুটা খুশি হলাম। আলাদা রুমে থাকলে একেবারের প্রতি তেমন টান আসবে না। এখন একই রুমে থাকবো আর ধীরে ধীরে নীলাকে নিজের করে নেব। ব্যাপারটা চিন্তা করতেই খুশিতে গদগদ হয়ে ছাদে চলে গেলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে রুমে এসে দেখি নীলা বিছানার উপর পায়ের উপর পাতলে হেলান দিয়ে বসে ফোন টিপছে। আমি আসতে একটু নড়ে চড়ে বসলো। আমি দাঁড়িয়ে একটা মুচকি হাসি দিলাম, তার কারণ আমি জানি নীলা আমাকে অপমান করতে অপেক্ষা করছে। তাই আমি সেদিকে চিন্তা না করেই আমার ব্যাগ থেকে একটা কাঁথা নিয়ে গিয়ে সোফায় শুয়ে পড়লাম। এটা দেখে নীলা একটু অবাক হলো আর মনে মনে বলল, এটা কি হলো? ভাবলাম কুত্তাটা বিছানায় আসতে যাবে আর আমি তাকে কিছু কথা বলবো, কিন্তু এ তো দেখি উল্টো হয়ে গেল। কুত্তাটা আগে থেকে সোফায় বসে পড়লো। কিন্তু চান্দু, আমাকে বিয়ে করার মজা তো তোকে বুঝতে হবে। এটা বলে নীলা বিছানা থেকে নেমে আমার সামনে এসে কোমরে হাত গুজে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ কাউকে সামনে অনুভব করেই চোখ খুলে দেখি নীলা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি শোয়া থেকে উঠে বসতেই নীলা আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তুই কোন অধিকারে আমার সোফায় শুয়ে পড়লি? আমি গালে হাত দিয়ে নীলার দিকে তাকিয়ে আছি। অনেক রাগ হচ্ছে নিজের উপর। কেন যে গুন্ডিটাকে বিয়ে করতে হলো? তবে কিছু তোর করার নেই। যদি ভালো না বাসতাম তাহলে বুঝতাম আমি কি জিনিস। তাহলে আমি এখন কোথায় ঘুমাবো? তোর মতো ছোট লোকের আমার সোফায় ঘুমানোর কোনো অধিকার নেই। তুই গিয়ে ফ্লোরে ঘুমা। কি? এই শীতের রাতে কিভাবে ফ্লোরে ঘুমাবো? থাক, আমি তোর মতো এত পাষাণ না। এটা বলে নীলা একটা কথা আরেকটা কম্বল আরেকটা বালিশ দিয়ে বলল, ধর, এগুলো নিয়ে নিচে শুয়ে পড়। এটা বলে নীলা তার বিছানায় চলে গেল। আমি কিছু না বলেই নিচে বিছানা করে শুয়ে পড়লাম। কপালটা পোড়া আমার। কপালে বোঝ উঠল, কিন্তু বউয়ের আদর না। একই রুমে আছি, তাও আমরা কত দূরে। শালার বলির পাঠা কেন যে আমি হলাম? চাইছিলাম একটা করতে, কিন্তু হলো আরেকটা। কিছু করার ছিল না। তবে আপনাদের এইসব নিয়ে নানা প্রশ্ন থাকলেও গল্প পড়েন, আস্তে আস্তে সব জানতে পারবেন। ভোরবেলায় ঘুম থেকে উঠে চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করেই সাথীকে একটু ব্যায়াম করতে লাগলাম। এদিকে নীলা ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে কিছু না ভেবে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে নামলো আর আমি ছাদ থেকে নেমে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। তারপর নাস্তা করা শেষ হলে রুমে চলে আসলাম। তখনই নীলা আসলো। কলেজে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে আমাকে বলল, দেখ, আমাদের মাঝে যেই সম্পর্ক আছে সেটা নিজেদের মধ্যে একটা যেন কেউ জানতে না পারে। কলেজের কেউ না, বুঝলি? এখন আমার সাথে চল, ব্যাগ নিয়ে। আমি কিছু না বলে নীলার সাথে যেতে লাগলাম। নিচে শাশুড়ির থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেটে আসতেই নীলা আবার বলে উঠল,
তোর আর আমার গন্তব্য ঘর থেকে এই গেট পর্যন্ত। এখন তুই তোর মতো যাবি আর আমি আমার মতো। তা রিক্সা করে যাওয়ার ভাড়া আছে নাকি তোকে কিছু ভিক্ষা দিতে হবে? না ম্যাম, আপনার মতো মহান ব্যক্তির থেকে ভিক্ষা নেওয়ার চেয়ে একটা ফকিরের থেকে ভিক্ষা নিলেও ভালো হবে। এটা বলে হাঁটা ধরলাম। এদিকে নীলা আমার কথা শুনে আগে পুষতে পুষতে গাড়ি নিয়ে বের হয়ে গেল। আমি একটু দূর থেকে একটা রিক্সা নিয়ে কলেজে এসে বন্ধুদের কাছে যেতে রিফাত বলল, কি মামা, বউ পেয়ে আমাদের ভুলে গেল নাকি? তা কেমন কাটলো বইয়ের সাথে? সবার থেকে বেস্ট। এই 2 দিন আমি যা পেয়েছি তা মনে হয় না কোনো পুরুষ পেয়েছে। তা তো পাবি শালা, সিনেমার স্টাইলে যে বিয়েটা করলি। আমি মনে মনে বললাম, শালা আমার জায়গায় থাকলে কলা গাছের সাথে ফাঁস লাগাতি তোরা। জেনে শুনে যে আমি নিজের পায়ে কোড়াল মারছি এটা ভেবে। কি ভাবছিস তুই? কিছু না। এভাবে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎই কেউ একজন বলে উঠল, হাই, আমি কি আপনার সাথে যোগ দিতে পারি? কথাটা শুনে সামনে তাকাতে আমি অনেকটা চমকে গেলাম। তার কারণ হলো সামনে থাকা মেয়েটার কেউ না, সেদিন যে মেয়েটাকে হাসপাতালে নিয়ে গেছি সেই মেয়ে। আমি কিছু না বলে চুপ হয়ে আছি। তখন মেয়েটা বলল, সরি, আপনাকে তো চিনলাম না। যে চেনা সে চিনে গিয়েছে। কথাটা হয়তো আমাকে উদ্দেশ্য করে বলেছে। মানে? না মানে তেমন কিছু না, আমি নতুন অনার্স প্রথম বর্ষে আর এখানে তেমন কাউকে চিনি না, তাই ভাবলাম আপনাদের সাথে বন্ধুত্ব করি। আমাকে কি ফ্রেন্ড হিসেবে নেওয়া যায় না? আরে সমস্যা নেই, আমরাও সেম ইয়ারে। তবে আপনার মতো বড়লোক ঘরের মেয়ে বন্ধুত্ব করবে, এটা একটু বেশি হয়ে গেল না? আমরা কিন্তু আপনাদের সাথে যাই না। রিফাতের কথা না শুনে মিম আচমকা আমার পাশে বসে বলল, আরে বন্ধুত্বের মাঝে কোনো লেভেল স্ট্যাটাস দেখা হয় না, বন্ধু মানে বন্ধু। আজ থেকে আমরা বন্ধু, ওকে? ওকে। তাই মিস্টার, কথা বলতে পারেন না নাকি? না, কথা বলতে পারি। তা কেমন আছেন? আর একবার আপনি বলে থাপ্পড়ায় গাল লাল করে দিব। আপনারা বন্ধু, তাহলে আপনি কিসের তুই করে বলবি, এটা সবাইকে বলছি। অন্যদিকে নীলাও তার বান্ধবীর সাথে বসে আছে। তখন আখি বলল, দোস্ত, এই 2 দিন দুলা ভাইয়ের সাথে কেমন কাটলো? আখির কথা শুনে নীলা বলে উঠল, কেমন কাটবে আর ওই ছোট লোকের সাথে? আমি তোকে আমার কাছে আসতে দিইনি। মানতে কষ্ট হচ্ছে দোস্ত, যে ছেলে তোকে উঠিয়ে বিয়ে করলো সে নাকি তোকে কিছু করে নাই। ব্যাপারটা হজম হচ্ছে না। হজম না হলে আমার কি? ওই কুত্তাটা যেভাবে আমাকে তুলে নিয়ে গেল, ভাবছি তো জীবন নরক, কিন্তু পরে আমি সাহস নিয়ে ওকে কিছু বলতেই ওই ছোট লোক আমার আর কাছে আসেনি। তবে শালা কেমন করে যেন আমার মা বাবাকে পটিয়ে নিয়েছে। বলিস কি, দুলাভাই তাহলে কিছু করেনি? ওই মাস্তানকে ভুলেও দুলাভাই বলবি না, ওকে আমি ডিভোর্স দেবো কয়েকদিন পর। এটা একটু বেশি করছিস। যে ছেলে তোকে জোর করে বিয়ে করার পরও কিছু করেনি তোর অনুমতি ছাড়া, তাহলে ভাব সেই ছেলে কেমন ভালো। আর হয়ে ওকালতি করিস না, ওকে আমার চেয়ে কেউ চেনে না বেশি। আমি ইমনকে ভালোবাসি, ওকে ডিভোর্স দিয়ে আমি ইমনকে বিয়ে করব। এটা যদি করিস তাহলে সব চাইতে বেশি ভুল তুই করবি। এটা করলে সব চাইতে ভালো করব। এই বলে নীলা আমার দিকে তাকাতেই দেখে একটা মেয়ে আমার পাশে বসে কথা বলছে। এটা দেখে নীলা ওর বান্ধবীদের বলল, ওই দেখ শালা অন্য মেয়ের পাশে বসে কিভাবে কথা বলে, সেই ছেলে নাকি আবার ভালো। আচ্ছা তোরা থাক, আমি ইমনের সাথে কথা বলে আসি। এই বলে নীলা উঠে চলে যেতে লাগলো। নীলার যাওয়া দেখে রুহি বলল, ব্যাচের একদিন বুঝবে হীরাকে পেয়েও হারিয়ে ফেলেছে স্বর্ণ পেতে গিয়ে। তুই ঠিক বলছিস একদম। এদিকে ইমন আনমনে সিগারেট টানছে। হঠাৎ কেউ একজন তার হাত থেকে সিগারেট ফেলে দিয়ে বলল, এইসব সাইপাস কেন খাচ্ছ? হঠাৎ কেউ তার হাত থেকে সিগারেট ফেলে দিতেই সে রাগী দৃষ্টিতে সামনে তাকিয়ে দেখে নীলা উপরের কথাগুলো বলল, সেটা আমার ব্যাপার, আপনি কে আমার হাত থেকে সিগারেট ফেলার? থাপ্পড় দিয়েছ? অনেক দিন হয়েছে তাই না? এইসব অধিকার এখন খাটিয়ে লাভ নাই, যান নিজের স্বামীর কাছে যান। এবার নীলা ইমনের পাশে বসেই বলল, ইমন বিশ্বাস করো, আমি ওই ছোট লোককে স্বামী হিসাবে মানি না। আমি ওকে ডিভোর্স দিব 6 মাস পর। আপনি বলছেন আর আমি বিশ্বাস করলাম? করবে, কারণ আমি তোমাকে ভালোবাসি, ওই মাস্তানকে না। এই ইমন, তুমি আমাকে বিশ্বাস করো না নাকি তুমি আমাকে কখনো ভালোই বাসনি? এমনটা বলেও না, আমি তোমাকে বিশ্বাস করি নীলা, আমি তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। তাহলে আমার জন্য অপেক্ষা করতে পারবে না? মাত্র 6 মাস, তারপর ওকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে নিজের করে নেব। সত্যি তো? সত্যি। পারবে তো অপেক্ষা করতে? তোমার জন্য মরতে রাজি, আর অপেক্ষা তো সামান্য। ওকে বাবু, আমি তাহলে ক্লাসে যাই, তুমি থাকো। জানো, যাও। তারপর নীলা উঠে ক্লাসের দিকে যেতে লাগলো। আর এদিকে ইমন একটা হাসি দিয়ে বলল, নেজাত এখন থেকে বুঝবি এই ইমনের সাথে লাগতে আসার পরিণাম কি হয়। ঘুরে উড়াবি তুই, কিন্তু কন্ট্রোল আমার হাতে থাকবে। এদিকে নীলার এমন দৃশ্য আমার চোখে এড়ালো না।
এটা দেখে বুকের মাঝে চিনচিন ব্যথা হলেও কিছু করার নেই। নীলাও ইমনের মিথ্যা মায়াতে পড়ে আছে। সে জানে না ইমন তার পেছনে একমাত্র তার বাবার পাওয়ার আর টাকা পয়সার জন্য পড়ে আছে। না হলে ওর মতো মেয়েকে এতক্ষণ ইমন কী করতো নিজেও জানে না। তবে এখন থেকে আমার দায়িত্ব বেড়ে গেল তাকে রক্ষা করার ওই ইমন নামক শকুন থেকে। এটা বলে ক্লাসে চলে আসলাম। এদিকে রফিক মিয়া, রিয়াজউদ্দিন আর মন্ত্রী রাজীব হাসান, কমিশনার আজিজুল হক বসে কথা বলছে। আজ আমাদের ৮০ কোটি টাকার মাল বাহিরে যাবে। এটা আমাদের প্রথম বড় ডিল। মনে রাখতে হবে কোনো রকম যেন সমস্যা না হয়। আজকে তো আমাদের ৮০ কোটি টাকা যাবে, সাথে ড্রেগরও যাবে ১০০ কোটির মতো। সাবধানে থাকতে হবে। আমাদের ডিলের চেয়ে ওই ড্রাগের ডিলটা ওটা হওয়ার জরুরি, কারণ আমরা এই পর্যন্ত আসার পেছনে ওই ড্রাগ একমাত্র কারিগর। তা না হলে আমরা এক ছেলে থাকতাম না হয় উপরে। সমস্যা নেই, যেখান দিয়ে যাবে সেখান দিয়ে সব পুলিশ ফোর্স থাকবে, একদমই নিশ্চিন্ত ভাবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমাদের এই ডিলটা সম্পূর্ণ হলে আমি ড্রেগোর সাথে আর পার্টনারশিপে থাকব না। এটা তুই কি বলছিস? তুই জানিস মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে। ও আমাদের পার্টনারশিপ দেয় মাত্র 20%, বাকি সব ও রেখে দেয় আর আমাদের গরুর মতো খাটায়। কথাটা তুই মন্দ বলিসনি, তবে একটা কথা কি জানিস, সব সময় খেলা জেতানোর জন্য অবদান যেমন খেলোয়াড়রা পায় ঠিক কোচও পায়। আর ড্রোগো হলো ওমন কোচ। ও ওমন একটা জিনিস, এমন গেম খেলে সেই গেমে সে জিতবে না, না হয় তাকে এসে ধরা দিবে। কিন্তু আমি তো অন্যায় কিছু করছি না। বড় হওয়ার স্বপ্ন আমাদেরও আছে, তাই এই সিদ্ধান্ত আমি নিলাম। এটা বলে রিয়াজউদ্দিন উঠে চলে গেল। এদিকে নীলা কলেজ থেকে বাসায় এসে নিজের রুমে ঢুকতেই চোখ গেল তার পড়ার টেবিলে। নীলা সেখানে দেখতে পেল একটা গোলাপ, একটা চিঠি আর একটা চকলেট। এসব দেখে নীলার বুঝতে বাকি রইল না এটা কে দিয়েছে। তারপরেও নীলা ফুলটা পাশে রেখে চিঠিটা খুলে পড়তে লাগলো। রাগে মেজাজের কোমল মনের মানুষ তুমি, তুমি আমার প্রাণ। তোমায় আমি দেখলে জোড়ায় আমার এই প্রাণ। তুমি আমার স্বপ্নের রানী, তুমি আমার রাগীবতী। তোমার আগে ঝলকে আহত আমি, তারপরও তোমাকে ভালোবাসি। তুমি আমায় করবে অবহেলা, রাখবে তুমি দূরে। তোমার পাশে থাকবো আমি, যাব না কখনো দূরে। ছন্দ পরে নীলার ঠোঁটের কোণ একটা মুচকে হাসি ফুটে উঠল। তবে এটা বেশিক্ষণ রইল না। নেজাত, ওই নেজাতের বাচ্চা কই তুই? নীলার এমন চিৎকার শুনে আমি ছাদ থেকে নেমে নীলার কাছে গেলাম। কি হয়েছে, এইভাবে ডাকছো কেন? আমার কথা শুনে নীলা বলে উঠল, ও মা, তাই বুঝি? তা মিস্টার, এসব কি আপনার রেখে যাওয়া আবর্জনা? এটা কেমন কথা? এগুলো আবর্জনা হবে কেন? এখানে একটা ফুল, একটা চিঠি আর তোমার ফেভারিট ফুলই আছে, বুঝলে? কোনটা আবর্জনা কোনটা ভালো জিনিস সেটাই বোঝো না? এ কথা বলতে দেরি নীলা আমার গায়ে চকলেট, চিঠি, ফুল ছুঁড়ে মারতে দেরি হলো না। সে সব কিছু আমার দিকে ছুঁড়ে মেরে বলল, এসব তোর মতো ছোট লোক মাস্তানের জন্য ভালো কিছু হলেও আমার জন্য এইসব আবর্জনা। এসব আলগা পিড়িতে আমাকে দেখাতে আসবি না বলে দিলাম। এখানে আলগা পিড়িতের কি আছে? ভালো লাগছে তাই এসব দিলাম, আর অন্য কাউকে তো দিইনি। আমি আমার বউকে দিয়েছি। বউ মাই ফুড। তোর মতো ছোট লোকের দেওয়া জিনিস আমি নিব তুই ভাবলি কি করে? এইসব জিনিস সবসময় আমার পায়ের নিচে থাকে। এই বলে নীলা নিচে পড়ে থাকা গোলাপ আর চকলেটগুলোকে পা দিয়ে পেঁচতে লাগলো। এই, এটা কি করছো তুমি? যেটা করা উচিত সেটা করছি, বুঝলি? নেক্সট টাইম এগুলো যাতে আর না দেখি। শান্ত থাকি বলে এই না যে তোমাকে ভয় পাই বা তোমাকে বলার কিছু সাহস নেই। আমার কথা বলতে দেরি নীলা আমার কলার ধরে আমাকে একদম তার কাছে নিয়ে গিয়ে বলল, ওই কি করবি তুই? কি করবি তুই? মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করা ছাড়া আর কিছু করতে পারবি না। বেশি বেশি কিছু করব না, জাস্ট যেইভাবে তুমি আমার ফুল আর চকলেটগুলো মাটিতে পা দিয়ে পিষেছো, ঠিক এর বিপরীতে তুমি এই ফুল আর চকলেটের জন্য অপেক্ষা থাকবে, দেখে নিও। আমার কথা শুনে নীলা আমার কলার আরও শক্ত করে ধরে তার আরও কাছে নিয়ে বলল, তুই কি আমাকে চ্যালেঞ্জ করতেছিস? সেটা কিন্তু আমি জানি না, তবে এরকম আরও কিছুক্ষণ থাকলে অনেক কিছু হতে পারে, এটা বলতে পারি। কি বললি কুত্তা? তোর আর কিছু বলতে পারলাম না। তার আগেই নীলার ঠোঁট জোরে আমি দখল করে নিলাম। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, বাট ব্যর্থ। কিছুক্ষণ পর আমি নীলাকে ছেড়ে দিয়ে দুইজন দুই দিকে একটু ঘুরে সরে আসলাম। তখন নীলা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কুত্তা, ছোট লোক, লুচ্চা, তুই এটা কি করলি? তোকে তো আমি ছাড়বো না বলে দিলাম। আমার কি দোষ? হ্যাঁ, শিয়ালের কাছে মুরগি নিজে আসলে কি শিয়াল তাকিয়ে দেখবে নাকি? তুই কি বলতে চাইছিস? সেটা তুমি ভাবো, আমি গেলাম। এটা বলে রুম থেকে বের হয়ে গেলাম। এইদিকে নীলা আমার কথাগুলো ভাবতে লাগলো।
শিয়াল আর মুরগি মানে? এই কুত্তা, আমাকে মুরগি নেজাতের বাচ্চা, তোকে তো আমি দেখে নিব। এটা বলে নীলা ওয়াশরুমে চলে গেল। দুপুর একসাথে খাবার খেয়ে আমি বাসা থেকে বেরোতেই শাশুড়ি আম্মু বলল, বাবা নেজাত কোথায় যাও? আন্টি একটু বাইরে যাচ্ছি। এই দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে গেলে ভালো হতো না? না আন্টি, একটু কাজ আছে তাই। তখনই নীলা বলে উঠল, মাস্তানের আবার কাজ, দেখো কোথায় গিয়ে আবার মাস্তানগিরি করে। নীলার কথা শুনে আন্টি নীলার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, নীলা, এসব কি বলছিস? ও তোর স্বামী। ওটা 6 মাসের জন্য, আর যেটা সত্যি ওটা বলছি। নীলার কথা শুনে আন্টি নীলাকে কিছু বলতে যাবে, তখনই আমি আন্টিকে থামিয়ে বললাম, থাক আন্টি, আমার জন্য ঝামেলা করে লাভ নেই। আর 6 মাস নাকি সারা জীবনের জন্য, এটা তো সময় বলে দেবে। আমি তো শুধু অপেক্ষায় আছি। তুই অপেক্ষা করতে থাক, ছোট লোক কোথাকার। এটা বলেই নীলা চলে গেল। বাবা, তুমি ওর কথা কিছু মনে করিও না। আরে না আন্টি, আমি তাহলে আসি, আসতে রাত হয়ে যাবে। সাবধানে যেও। তারপর আমি বাইরে হয়ে প্রথম কোয়ার্টারে গেলাম। ওখানে কাজ ছিল তাই সেখান থেকে কাজ শেষ করে সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। রাতে আড্ডা শেষ করেই বাড়ির দিকে রওনা দিলাম। বাসায় এসে রুমে এসে দেখি নীলা ফোনে কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে নীলারও জোরে জোরে কথা বলতে লাগলো। জানো খাবার খেয়েছো? কলিজা, আমি খেয়েছি। আচ্ছা ভাই, শুয়ে পড়ো জানো। এইদিকে আমি তার দিকে তাকিয়ে আছি। শালার ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে কষে 3টা থাপ্পড় দেই। জামাই থাকতে অন্য মানুষের সাথে প্রেম করছে, কিন্তু কোনো এক দেয়ালের জন্য বেঁচে গেলি শালি, দুঃখ বউ। তখনই নীলা আমাকে আরও রাগানোর জন্য বলল, ওই লুচ্চা, এভাবে তাকিয়ে কি দেখছিস? এমন একটা সুন্দরী বউ আছে যে না দেখে থাকতেই পারি না। আর যেহেতু সামনে তুমি আছো, সেহেতু তোমাকে ছাড়া আর কাকে দেখবো বলো? কি বললি কুত্তা? তোকে তো আমি। এই বলে আমার কাছে আসতে গিয়েও কি মনে করে যেন আসলো না। এটা দেখে আমি একটা হাসি দিয়ে বললাম, কি জানো, কাছে আসতে কি ভয় করছে? আমি কেন ভয় পাবো? তোর মতো মাস্তানের কাছে যেতে আমার ঘৃণা হচ্ছে, তাই যাচ্ছি না। ও মা, তাই? আমি তো মাস্তান, তাই যাচ্ছ না? কিন্তু যাকে তুমি জামাই থাকতেও জানো কলিজা আর হাড়ি পাতিল ডাকো, সে একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তাকে এসব ডাকতে তোমার ঘৃণা হয় না? আমার কথা শুনে নীলা বেশি দেরি করলো না, সাথে সাথে আমার কাছে এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, কুত্তার বাচ্চা, সবাইকে তোর মতো ভাববি না বলে দিলাম। ওর মতো ভালো হতে হলে তোকে 10 বার জন্ম নিতে হবে। সরি মিস, ভালো না। তবে এটা বলো, ওর মতো খারাপ হতে গেলে আমাকে 10 বার জন্ম নিতে হবে? ওই, তুই যে ইমনের সম্পর্কে এত খারাপ কথা বলছিস, তোর কাছে কোনো প্রমাণ আছে? ওকে খারাপ বলতে আমার প্রমাণ লাগে নাকি? আর ও এত গুণী ব্যক্তি না যে ওকে খারাপ বলতে আমার প্রমাণ দিতে হবে। পারলে নিজে খোঁজ নিয়ে দেখো। এটা বলে আমি আশ্রমে চলে গেলাম। এদিকে নীলামার বলা কথাগুলো শুনে মনে মনে রাগে ফুঁসতেছে আর বলছে, শালা কুত্তা, তোকে দেখাবো মজা। আমি ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার খেতে। খাবার শেষ করে একটু ছাদে গেলাম, কারণ রুমের দরজা বন্ধ। কিছুক্ষণ ছাদে থেকে রুমে এসে দেখি নীলা ঘুমিয়ে গেছে। আর আমি ফ্লোরের দিকে তাকিয়ে দেখি ফ্লোর ভেজা। আমার আর বুঝতে বাকি রইল না যেটা নীলা ইচ্ছে করে করেছে। তারপরে আমি বেশি গুরুত্ব না দিয়ে কাঁথা বালিশ নিয়ে সোফায় যেতে লাগলাম। ওমা, সেখানেও দেখি সোফাও ভিজা। এদিকে নীলা আর চোখে আমার এসব দেখে মনে মনে হাসতে লাগলো। বোধ ছোট লোকের বাচ্চা, আমার ইমনকে আজে বাজে কথা বলে, তাই না? এখন বস, শীতের রাতে ভিজা ফ্লোরে ঘুমানোর মজা। এটা বলছে আর হাসছে। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ একটা বুদ্ধি মাথায় চেপে বসলো। তারপর পিছন ঘিরে তাকিয়ে দেখি নীলা ঘুমাচ্ছে। তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, বউ, তুমি যেমন তেরা, তোমার জামাই পেয়েছে তেরা। সো আমার ঘুম হারাম করে তুমি পার পাবা না, জানো পাবা না। এটা বলে আর দেরি না করে আমি নীলার পাশে গিয়ে শুয়ে পড়তেই নীলা তাৎক্ষণিক বিছানায় বসে পড়ল। ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বিছানায় ঘুমানোর? এত কথা না বলে সুন্দর করে ঘুমা বলছি। তোর মতো ছোট লোকের সাথে ঘুমাতে আমার বয়েই গেছে। নাম বলছি, নামবি নাকি অন্য কিছু করব? আমি তো নামবো না। তোমার যদি এত বয়ে যায় আমার সাথে ঘুমাতে, তাহলে নিচে ঘুমাও। কি বললি কুত্তা? আমার রুম, আমার বিছানা, আর আমি নেমে যাব? নাম বলছি, নাম। এটা বলে নীলা হাত দিয়ে আমাকে ওঠাতে লাগলো। তাই আমি দেরি না করে নীলার হাত ধরে দিলাম টান। আর সাথে সাথে নীলা আমার বুকে এসে পড়ল। তুই আমাকে টান দিলি কেন? এটা বলে আবার উঠতে গেলে আমি নীলাকে জড়িয়ে ধরলাম। কুত্তা, ছাড় আমাকে। দেখ, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। যদি চুপচাপ বুকের উপর মাথা রেখে না ঘুমাস, তাহলে যা না হওয়ার কথা তাই হবে। আমার কথা শুনে নীলা বেশ ভয় পেয়ে গেল, বাট আমাকে বুঝতে না দিয়ে বলতে লাগলো, 2 দিন ঠিক ছিলি, 3 দিনের মাথায় এসে দেখিয়ে দিলি তোর মতো ছোট লোকের চরিত্র। এটা ছাড়া তোর আর
নীলা আর কিছু বলতে যাবে, তার আগে আমি তাকে কিস করে দিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, যতবার কথা বলবি ততবারই কিস খাবি। তার চাইতে ভালো এইভাবেই ঘুমিয়ে পড়, সেটা তোর জন্য ভালো। আমার কথা শুনে নীলার আগে কটমট করে, কিন্তু কিছু বলতে পারছে না। এটা দেখে আমি নীলাকে ছেড়ে দিয়ে বললাম, সুন্দর মতো ঘুমিয়ে পড়ো, জানো বেশি করতে গেলে বুঝতেই পারছো কি হবে। এটা বলে আমি অন্য পাশে চোখ বন্ধ করে মনে মনে লুঙ্গি টান দিচ্ছি। নিজের খোরা করতে নিজেই বলল, দূর, কেন যে এমনটা করতে গেলাম। এখন আপুরটা আমার পাশে ঘুমাচ্ছে, ইচ্ছে করছে লাথি দিয়ে ফেলে দিতে, তাও পাচ্ছি না। শালা একটা চাওড়া। এইভাবে নানাভাবে আমাকে গালি দিতে দিতে নীলা ঘুমিয়ে পড়ল। অন্যদিকে মাঝরাতে পুলিশ চেকপোস্ট পেরিয়ে 2টা মালবাহী ট্রাক সাথে রওনা হলো ইন্ডিয়া বর্ডারের দিকে। হঠাৎ করে 2টা গাড়ি ব্রেক করলো, কারণ তাদের সামনে কিছু আর্মি দাঁড়িয়ে আছে। প্রথম গাড়ি ছাড়া পেতেই চলে যেতে লাগলো। তারপর আর্মি ফোর্স দ্বিতীয় গাড়ির সামনে এসে ড্রাইভারকে বলল, গাড়ির কাগজ দেখি আর মালামালের রিচিপ্ট দেখি। এটা বলতে ড্রাইভার সব দেখাতে লাগলো। দেখানো শেষ হতেই আর্মি অফিসার বলল, আচ্ছা যান। এটা বলতে ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে যাবে, তখনই আরেকজন ফোর্স বলে উঠল, এই দাঁড়াও, গাড়ি চেক হবে। কিন্তু স্যার আমার তো সব। তোকে এত কথা বলতে বলেছি, গাড়ি থেকে নাম। এটা বলতে ড্রাইভার উপায় না পেয়ে গাড়ি থেকে নামলো। তারপর আর্মি ফোর্স গাড়ি চেক করতে লাগলো। তখন 2 জন যারা গাড়ি চেক করছিল তারা বলতে লাগলো, এখানে সব লাল চন্দন কাঠ। এই কথা শুনে আর্মি অফিসার বলে উঠল, কিরে, রিসিভে দেখলাম পাট, আর এখানে কিছু পাটের নিচে লাল চন্দন কাঠের স্মোকিং করছিস। এই গাড়ি সিল করে নিয়ে আয়, আর এই বেড়াকেও। তখন ড্রাইভার বলল, আর আমি একজনকে কল করতে পারি? সেটা পরে, আগে কোয়ার্টারে চল। এটা বলে ড্রাইভারও গাড়ি নিয়ে চলে যেতে লাগলো। অন্যদিকে রিয়াজউদ্দিন তার রুমে ঘুমোচ্ছিল। হঠাৎ ফোনের শব্দে রিয়াজের ঘুম উড়ে গেল। সে ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে যা শুনতে পেল, সে তা কখনো ভাবতেই পারেনি। হ্যালো বস, আমাদের মাল ধরা পড়ছে। কি আজে বাজে কথা বলছিস? তাহলে কি ড্রেগোর মালও ধরা পড়ছে? আর পুলিশ ধরছে নাকি? দাঁড়া, আজিজকে কল দিচ্ছি। না বস, পুলিশ না, আর্মি। আর ড্রেগো মাল ধরা পড়েনি। এটা শুনে রিয়াজ কল কেটে চিৎকার দিয়ে বলল, না, এটা হতে পারে না। আমার 80 কোটি টাকার চন্দন এক নিমিষেই শেষ। সবে তো চন্দন শেষ, একটু পর তুইও শেষ হয়ে যাবি। হঠাৎ অন্ধকারে দরজার পাশ থেকে এমন কথা শুনে রিয়াজ বেশ চমকে উঠল আর বলে উঠল, কে তুই? আর এখানে আসলি কেমন করে? মৃত্যুকে আসতে আবার বাধা অতিক্রম করতে হয় নাকি? মৃত্যু যেভাবেই হোক চলে আসে। দেখ, এমনিতেই মাথা গরম, এর মাঝে মাথা আরো গরম করিস না। কে তুই সেটা বল। যাকে তোরা খুঁজিস। মানে আমরা আবার কাকে খুঁজি? একটু ভালো করে মনে কর, 20 বছর ধরে কাকে খুঁজছিস আর কেন বা খুঁজছিস? রিয়াজ আগন্তুকের কথা শুনে তাড়াতাড়ি রুমের লাইট অন করতেই দেখলো একটা ছেলে হুডি পরা। তার মানে তুই সেই আরিফ চৌধুরীর ছেলে নিলয়। আর তুই তো। আর কিছু বলবে তার আগে আগন্তুক বলে উঠল, আমি সেই নিলয়। আমরা তো মনে করছিস তুই বেঁচে নেই, কিন্তু এখন দেখি ভুল। তবে আর একটা তুই ভুল করেছিস, আমার কাছে ধরা দিয়ে। আমি অতি সাধারণ, বুঝলি? দিনের আলোয় আমি শান্ত, তবে রাতের আধারে ক্ষুধার্ত বাঘ হয়ে ঘুরে বেড়াই। আর এই ক্ষুধার্ত বাঘ যখন তার শিকারের সামনে যায়, তখন শিকারের অস্তিত্ব মিটিয়ে দেয়, যেমনটা তোদের 2 সাথী রয়েছে। তুই ভুল জায়গায় এসে ভুল করেছিস। যেখানে তোর বাপ আমাদের সামনে টিকতে পারেনি, সেখানে তুই। আর কিছু বলতে যাবে তার আগেই তার 2 পায়ে 2টা বুলেট ঢুকে গেল। আর যখনই সে চিৎকার দেবে, তখনই তার মুখে পুরো বলের মতো কাপড় ঢুকিয়ে দিল আগন্তুক। রিয়াজ গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। চিৎকার দিচ্ছে, কিন্তু তার নাক মুখ চেপে ধরাতে চিৎকার বেরোচ্ছে না। আর আগন্তুক দাঁত কর্মর করে বলতে লাগলো, ঠিক এইভাবে আমার বাবা মা ছটফট করছিল, কিন্তু তোদের একটুও করুণা হয়নি। এটা বলেই ছেড়ে দিল। ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দে। তোর যা লাগে, যত টাকা লাগবে আমি দিব, তারপরেও আমাকে মারিস না প্লিজ ভাই। যা, মারবো না, দে, আমার পরিবারকে ফিরিয়ে দে। এটা কি করে সম্ভব? তাহলে তোর বাঁচাও অসম্ভব। এটা বলে আগন্তুক তার 2 পায়ে 2টা গুলি করে আবারও মুখে কাপড় ঢুকিয়ে দিল। রিয়াজ ব্যথায় কোকড়াচ্ছে, আর তার এই চিৎকার মুখ ভেদ করে বের হচ্ছে না। তার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে, আর হাত পা শুধু ছোটাছুটি করছে। একটু পর আবারও মুখ থেকে কাপড় বের করে বলতে লাগলো, আচ্ছা তোকে ছেড়ে দেব, তুই যদি আমাকে ড্রেগোর পরিচয় দিতে পারিস। ভাই, ওকে আজ পর্যন্ত কেউ দেখেনি, তাহলে পরিচয় দিব কিভাবে?
সামান্য সম্পত্তির জন্য না তোরা আমার বাবার আঙ্গুল কেটেছিস? আজ দেখ তোর কি অবস্থা করি। এটাই বলে আবার আগন্তুক রিয়াজের মুখে কাপড় গুঁজে দিয়ে কাটার দিয়ে আঙ্গুল কেটে দিয়ে বলল, এইভাবেই মরতে থাক। এই দুইজনের লাশ পেয়েছে, কিন্তু তোর লাশও পাওয়া যাবে না। ঠিক যেইভাবে আমার বাবা মাকে মেরেছিস, আজ তুই সেইভাবেই মরবি। এটা বলে রিয়াজকে সেখানে ফেলে আগন্তুক বেরিয়ে সেই বাড়ি রান্না করে গিয়ে গ্যাস সিলিন্ডারে মুখ খুলে দিয়ে বাড়ির মেন সুইচ কেটে দিল। এদিকে রিয়াজ হামাগুড়ি দিয়ে অনেক কষ্টে তার ফোন নিয়ে আজিজকে কল দিল। সাথে সাথে আজিজ কল ধরে বলল, দোষ আমাদের। আর কিছু বলতে না দিয়ে বলল, আজিজ আমাকে বাঁচা, আমাকে মেরে ফেললো। কে থেকে মারছে? আমাকে আরিফ চৌধুরীর ছেলে নিলয় মারতে চাইছে, আর সেই নিলয় আর কেউ না, সে হলো। আর কিছু বলতে পারলো না। তার আগে পুরো বাড়ি ব্লাস্ট হয়ে গেল। এদিকে ফোনে ব্লাস্টের শব্দে আজিজা দেরি না করে রওনা দিল রিয়াজের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আজিজুল হক বাসার সামনে আসতে দেখল ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিভাতে ব্যস্ত। এটা দেখে আজিজ হতবাক। তখনই তার ফোনে একটা মেসেজ আসলো। কি মিস্টার আজিজুল হক, খুনের ধরনটা দেখে মনে পড়ল এত বছর আমাকে খুঁজেছিস, আর আমি তোদের নাকের ডগায় ছিলাম, আর এখন তোদের ঠিক এইভাবেই মারবো। বাই, আমি তোদের জন্য কালো ছায়া, ব্ল্যাক শ্যাডো। মেসেজটা পড়ে আজিজুল হক সাথে সাথে ওই নাম্বারে ফোন দিতেই নাম্বার বন্ধ। তখন আজিজ বলল, তোর বাবা আমাদের কিছু শিখতে পারেনি, সেখানে তুই কোন মাল রে? অন্যদিকে নীলা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তার ঘুম ভাঙতেই সে দেখতে পেল তার পাশে কেউ নেই। এটা দেখে সে ভাবল, এই কুত্তা আবার কোথায় গেল? মনে হয় ও আশ্রমে। এটা বলে নীলা কি যেন ভেবে কিছুক্ষণ জেগে থাকলো, কিন্তু আমার আসার কোনো নামগন্ধ পেল না। তার মধ্যে নীলার ওয়াশরুমে ডাক পড়তে সে ওয়াশরুমে চলে গেল। সে ওয়াশরুম থেকে বেরোতেই বিছানার দিকে খেয়াল করলো আমি এখনো আসিনি। এই আবার কই গেল? ওয়াশরুমে তো ছিল না তাহলে? ধুর, এসব ভেবে আমার কাজ নেই। এটা ভেবে নীলা ঘুমিয়ে গেল। সকালে নীলা চোখ খুলে দেখলো সে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। এটা দেখেই নীলা তাড়াতাড়ি আমাকে ছেড়ে বিছানায় বসে বলতে লাগলো, ছি ছি, আমি কিভাবে পারলাম ওকে এভাবে জড়িয়ে ধরতে? নীলা, তোর রুচি এত খারাপ আমি আগে ভাবিনি। শেষ পর্যন্ত একটা ছোট ছেলে, ছি। এইসব ভাবতে ভাবতে নীলা ওয়াশরুমে চলে গেল। নীলা ওয়াশরুম থেকে এসে দেখে আমি এখনো ঘুমিয়ে আছি। তা দেখে নীলা বলল, ছোট লোকের বাচ্চা কিভাবে ঘুমায় যেন কখনো ঘুমায়নি। শালা দেখাচ্ছি আমার বিছানায় ঘুমানোর মজা। এই বলে নীলা ওয়াশরুমে আবার চলে গেল। একটু পর হাতে বালতি নিয়ে আসতেই চমকে গেল, কারণ আমি বিছানায় বসে আছি। এদিকে আমি চোখ ডলতে ডলতে নীলার দিকে তাকাচ্ছি আর বললাম, কি ম্যাম, হঠাৎ বালতি হাতে কেন? নীলা দাঁত কটমট করতে করতে বলল, আনছিলাম একজন নবাবজাদার জন্য, কিন্তু এসে দেখি নবাবজাদা নাই, তাই নিয়ে যাচ্ছি। এই বলে চলে যাচ্ছে রাগে। এদিকে আমি বলছি, বাবারে আল্লাহ বাঁচাইছে, না হলে এই ডাইনি এই শীতের সকালে পানি ঢালতো গায়ে। ইস, ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। এটা বলে বিছানা থেকে উঠেই ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে একসাথে নাস্তা করতে লাগলাম। তখন শ্বশুর বলল, বাবা, বাসায় তো কোনো সমস্যা হচ্ছে না, তাই না? না বাবা, আমার সমস্যা হচ্ছে না। তখন নীলা বিড়বিড় করে বলল, ওর মতো ছোট লোক কখনো এমন বাসায় থাকছে যে ওর সমস্যা হবে? আমি ওর পাশে থাকায় আমি শুনলাম, তবে আমি কিছু না বলেই খাচ্ছি। তখন আবার, বাবা, কোনো কিছুর ক্ষেত্রে লজ্জা পাবে না, এটা তোমার বাড়ি, বুঝলে? জি। নীলা আবার বিড়বিড় করে বলল, এই বাড়ি নিয়ে তো আমাকে বিয়ে করছে, আর ও কি লজ্জা পাবে? ওর যদি লজ্জা আছে যে লজ্জা পাবে। এবার আমিও একটু বিড়বিড় করে বললাম, যেহেতু লজ্জা নেই সেহেতু তোমাকে এখানে কিস দিয়ে দেবো, কারণ আমার তো লজ্জা নেই। আমার কথা শুনে নীলা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এমনি প্রেমে পড়ে ঝামেলায় আছি, এভাবে তাকিয়ে থেকো না, একেবারে মায়ে পড়ে যাব। আমার কথা শুনে নীলা চুপচাপ খেতে লাগলো। অন্যদিকে শ্বশুর শাশুড়ি আমাদের আমার নিজেদের মধ্যে কথা বলা দেখে মুচকে মুচকে হাসতে লাগলো। তারপর খাওয়া শেষ করে দুইজন একসাথে গেট পর্যন্ত এসে আলাদা হয়ে কলেজে যেতে লাগলাম। এইভাবে চলতে থাকলো আমার জীবন। রোজ ও রাগ, অভিমান, অবহেলা আর আমি বেহায়ের মতো গায়ে না নেওয়া, প্রতিদিন তার জন্য ফুল আনা, চকলেট আনা আর তার ফেলে দেওয়া, এইভাবে কেটে গেল 1 মাস। এখন নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। কারণটা হলো, যতদিন যাচ্ছে নীলা আমার থেকে দূরে যাচ্ছে। এত চেষ্টা করে ওকে আমি আমার কাছে রাখতে পারছি না। তার একটা কারণ এই ইমন। নীলা এখন বেশিরভাগই ওই ইমনের সাথে কথা বলে ঘুরে বেড়ায়। আমি কিছু বলতে গেলে অপমান করে। আমি মন খারাপ করে আড্ডায় বসে আছি। তখন রাকিব বলল, কিরে ভাই, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? সেটা আর বলতে ভাই, আমার মাথায় আসছে না নীলা কি কখনো বুঝবে না আমি তাকে কতটা ভালোবাসি।
দেখ, তুই নিজে বলছিস যেটা আমাদের রিজিকে থাকবে সেটা আমাদের কাছে চলে আসবেই, ইভেন এর থেকে বেশিও না কমও না। আর যদি নীলা তোর তকদিরে না থাকে তাহলে হাজার চেষ্টা করেও পাবি না, সে তোকে বুঝতে পারবে না। আমি কি বুঝতে চাইছি তুই নিশ্চয়ই বুঝেছিস। আর ও যদি আমারই লেখা থাকে তাহলে আমার হবে। ওকে তো পাওয়ার চেষ্টা কম করিনি। আগে আল্লাহর কাছে চেয়েছি এবং চেষ্টাও করেছি, কিন্তু কপালে না থাকলে কি কিছু করার আছে? হয়তো আল্লাহ আমার থেকে ওর চাইতে বেশি কিছু রাখছে। যতটুকু জানি তোর আর নীলার ডিভোর্স হয়ে যাবে, সেটা তুই না চাইলেও নীলা করে নেবে। তুই একটা কাজ করতে পারিস, কি? মিমকে কি বিয়ে করতে পারিস। দেখ, মিমের মতিগতি আচার আচরণ আর তোর প্রতি কেয়ার দেখে আমার যতটুকু মনে হয় ও তোকে ভালোবাসে। দেখ, মিম আমাদের ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। আর ওরা কোথায় আর আমি কোথায়, ওর সাথে আমার যায় না। ও, আপনাদের বলা হয়নি, এই 1 মাসে মিমের সাথে আমাদের অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর আকিব ঠিকই বলেছে, মিম একটু বেশি আমাকে কেয়ার করে, একটু অধিকার খাটিয়ে কথা বলে। থাক, বাদ দে, আড্ডা দি। এখানে এসেছি মন ভালো করতে, কিন্তু মন খারাপ করে আসতোস তুই। তারপর 3 জন মিলে আড্ডা দিয়ে যে যার বাসা থেকে রওনা হলাম। আমি রিক্সা করে আসছি, হঠাৎ জ্যামে পড়াতে রিক্সা থামলো। আর আমি আশেপাশে তাকাতেই হঠাৎ এক জায়গায় আমার চোখ আটকে গেল। তাই আমি নিশ্চিত হতে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সেদিকে যেতেই আমি যা দেখতে পেলাম সেটা দেখে একটু অবাকই হলাম। তারপর বেশি কিছু না করে তাদের সুন্দর মুহূর্ত ভিডিও করলাম আর একটা ছবিও তুললাম। এরপর নীলাকে কল দিলাম, কিন্তু হালে আমার ফোন ধরছে না দেখে ছবিটা পাঠিয়ে দিয়ে শুধু এতটুকু লিখলাম, সিনেমা দেখলে এই পার্কে চলে আসেন। এটা লিখেই ফোন পকেটে রেখে এক জায়গায় বসে বাদাম খাচ্ছি। এখন আপনারা যদি না বোঝেন তাহলে বলি, পার্কে আমি ইমন আর একটা মেয়েকে দেখেছি, এই জন্য নীলাকে ডাকলাম। এখন আসি গল্পে। বাদাম খাচ্ছি, তখন এদিকে নীলা হনন করে পার্কে ঢুকেই ইমনের কাছে যেতে লাগলো। পরিস্থিতি উল্টো দিকে যাতে না যায় সেই জন্য আমি নীলার পিছন পিছন গিয়ে নীলার সাথে দাঁড়ালাম। এইদিকে নীলা ইমনের কলার ধরে ঠাস করে একটা থাপড় দিয়ে বলল, এইসব আমি থাকতে তুই অন্য মেয়ে নিয়ে লুতুপুতু করছিস? এই তোর কয়টা লাগে? হঠাৎ এমন কিছু হবে এটা বুঝতে পারেনি ইমন। সে গালে হাত দিয়ে বলল, নীলা, তুমি এইসব উল্টো পাল্টা কি বলছো? চুপ, তোর এই মুখে আমার নাম নিবি না। আমার বান্ধবীরা বলতো তুই একটা খারাপ কিছু, আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকে বিশ্বাস হলো তুই আসলে একটা খারাপ। তখনই পাশে থেকে মেয়েটি বলে উঠল, এই আপু, আপনি আমার ভাইয়ের সাথে এমন ব্যবহার করছেন কেন? মেয়েটার মুখে ভাই কথাটা শুনে নীলার আমি দুজনেই অবাক। নীলা তো এই কথা শুনে চুপ হয়ে গেছে। তখন ইমন বলল, শুনলে তো, এখন আমার পুরো কথা না শুনে আমাকে মারলে। কোনো ব্যাপার না, তবে তোমাকে নিশ্চয় এই ছোট লোকটা বলছে এমন কথা। নীলা আমাকে দেখিয়ে দিয়ে বলল। এবার নীলা পিছন ফিরে দেখে আমি। সাথে সাথে নীলা আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, আর কত নিচে নামবি? একবার আমাদের আলাদা করে শান্তি হয়নি, এখন আবার আমাকে আলাদা করতে এসেছিস? গালে হাত দিয়ে ইমনের দিকে তাকা দিয়ে দেখি শালা একটা শয়তানি হাসি দিয়ে চোখ মারল। তখন ইমন বলে উঠল, এটাই তোমার ভালোবাসা, একটা ছোট লোকের জন্য আমাকে অবিশ্বাস করলা। বাহ বাহ। ইমন, সরি, আমার ভুল হয়েছে। সরি, আমার ভুল হয়েছে। হঠাৎ আমার এমন কথা শুনে দুজনেই চমকে উঠল। আসলে আমি একটা ভুল করেছি, ওটা কি ঠিক করতে পারি নীলা ম্যাম? যেহেতু ভুল করেছিস আবার ক্ষমাও চাইবি, সেও তো একটা সুযোগ দিলাম, যা। তারপর আমি ফোনটা পকেট থেকে বের করে মেয়েটা আর ইমনের দিকে তাকিয়ে বললাম, তা আপু, ভাইয়ের মধ্যে এইসব বুঝি হয়, তাই না? আমার ফোনে ভিডিও দেখে তারা দুইজন চোখ বড় বড় করে ফেললো। এবার আমি তো নীলার হাতে ফোনটা দিয়ে বললাম, হয়তো নিজের অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, জোর করে হলেও বউ মেনেছি। আপনার উপর কখনো কোনো অধিকার চাপিয়ে দেয়নি, তার কারণ হয়তো ভালোবাসা। আমি 1000বার বলেছি যে মানুষটার সঙ্গ চান আপনি, সে ভালো না। তার প্রতিদিন হিসেবে আমি পেলাম অবহেলার অপমান। তারপরও চাইতাম আপনি যেন তার থেকে দূরে থাকেন, কিন্তু আমি ব্যর্থ। আজ যখন প্রমাণ সহ দিলাম, আজও সে আগের আচরণ। যাক, সেগুলো বলবো না, শুধু তাদের এটা জিজ্ঞাসা করেন, ভাই বোনের মাঝে কি এই লিপ কিছু হয়? এটা বলে ভিডিওটা দেখিয়ে ফোন নিয়ে সেখান থেকে চলে আসলাম। এদিকে নীলা এটা দেখে তেলেবেগুনে জ্বলে ওঠে। ইমনের কাছে গিয়ে তাকে কিছু বলতে না দিয়েই একটা পর একটা থাপ্পড় দিতে লাগলো। কয়েকটা দেওয়ার পর বলল, কেন তুই এমন করছিস যেটা জানি না? তবে এটা মনে রাখ, তুই যদি আমার সামনে আসিস তাহলে সেই দিন তোর শেষ দিন, তার বাচ্চা। এই বলে নীলা চলে যেতে লাগলো। অন্যদিকে এমন গালে হাত দিয়ে রাগে বলতে লাগলো, নীলার বাচ্চা, তোকে তো আমি দেখে নেব, সাথে তোর ওই ছোট লোক স্বামীটাকেও। এদিকে আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আম্মু মানে শাশুড়িকে বলে খাবার খেয়ে ছাদে চলে গেলাম।
সাথে মন খারাপ করেই আকাশের দিকে তাকিয়ে আছি আর বলছি অনেক হয়েছে, আর না, এভাবে বেহায়ের মতো পিছনে ঘুরবো না। ভালোবাসে বলে যে যেমন তেমন ব্যবহার করবে এটা কিন্তু না। মানছি বিয়েটা অস্বাভাবিকভাবেই হয়েছে, কিন্তু আমি ভুল কিছু করেছি? আমি তো তার ভালোর জন্য করেছি, এবং আজ পর্যন্ত তার ভালো দেখে তার মতো থাকতেও দিয়েছি। আর সে কেনা নিজের স্বামী থাকতে অন্য ছেলে নিয়ে ঘুরে বেড়ায়, তাকে বিশ্বাস করে, আমাকে না। যেখানে বিশ্বাস নেই সেখানে আমিও নেই। আজ থেকে সে তার মতো, আমি আমার মতো। আজ থেকে আমি অপেক্ষায় আছি সেই দিনটির জন্য, যেই দিনটার জন্য নীলা অপেক্ষা করছে। মুক্তি দিয়ে দেবো তাকে, রাখবো না আর এই বিয়ে নামক সম্পর্কের বেড়া জালে। এইসব ভাবছি, হঠাৎ করে কাঁধে কারো স্পর্শ পেলাম। পিছনে তাকে দেখি আঙ্কেল, মানে শ্বশুর আব্বা। বাবা, এইভাবে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? তেমন কিছু না আঙ্কেল, ছোটোবেলার অতীতটাকে খুঁজছি, যাদের ছাড়া আমার দিন চলতো না। আচ্ছা আঙ্কেল, তারা এমন কেন করলো আমার সাথে? আমার বাবা মাকে আমার থেকে কেড়ে না নিলেও তো পারতো, তাই না? বাবা শান্ত হও, কিছু করার নেই, এটাই নিয়তি। তবে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ। আজ যদি আমি না বলতাম তাহলে এমন কষ্ট তুমি পেতে না। আমার ভুলের জন্য তোমার কাছে কি করে ক্ষমা চাই বুঝতে পারছি না। দূর আঙ্কেল, আপনি কোনো ভুল করেননি। কোনো বাবা মাই চায় না তার ছেলে মেয়ে একটা খারাপ জীবনসঙ্গী পাক, সেটা আপনিও না। তবে নীলার সংসার হয়তো আমার কপালে নেই, তাই আমরা এক হতে পারছি না। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আঙ্কেলের কথা শুনে আমি একটা হাসি দিলাম, তারপর বললাম, আমার যেতে হবে আঙ্কেল, আমি তাহলে আসি। ওকে, সাবধানে যেও। তারপর আমি রুমে আসতেই নীলাকে দেখে অনেক অবাক হয়েছি। ওর দিকে একবার তাকিয়ে কিছু বললাম না, হয়তো আবার উল্টাপাল্টা বুঝিয়েছে। যার ভালো সে না বুঝলে আমি কি করব। তারপর আমি রেডি হয়ে রুম থেকে বের হয়ে গেলাম। অন্যদিকে নীলা পার্কে থেকে বাসায় এসে চুপ করে বসে আছে। আমি ভাবতে পারছি না, এতদিন যার জন্য পাগল ছিলাম সে কিনা আমাকে ধোঁকা দিছে, আর আমি অন্ধের মতো বিশ্বাস করে আসছি। এইভাবে আরও অনেক কিছু ভাবতে লাগলো। এদিকে আমি কোয়ার্টারে এসে কাজ করতে লাগলাম। তখনই আঙ্কেল এসে বলল, তা নেজা বাবা, কাজ কেমন চলছে? জি আঙ্কেল, ভালো হয়েছে, কিন্তু যারা এতদিন ধরে মারছে তারা আমাদের ক্রিমিনাল লিস্টেরই। তবে তাদের মারছে কি সেটা ভেবে পাচ্ছি না। এত ভাবার কি আছে, ওটা পুলিশ দেখবে। আর এখন যারা জীবিত আছে তাদের নজর রাখো, দেখবে খুনিকে ধরতে পারবে। জি স্যার। তা বৌমার কি খবর? আমাদের সাথে কবে পরিচয় করিয়ে দিবে? সেটা যদি সম্ভব হয় তাহলে একদিন দেব, না হলে না। হবে, সব সম্ভব হবে। আচ্ছা, ভালো করে কাজ করো। এই বলে মেজর আঙ্কেল চলে গেল। আমি কিছু ফাইল দেখতে লাগলাম। কাজ শেষ করে রাতে বাসায় এসেই রুমে ঢুকে ফ্রেশ হলাম, কিন্তু নীলাকে রুমে দেখলাম না। হয়তো তার প্রেমিকের সাথে প্রেম করছে। আমি তেমন কিছু না ভেবেই পকেট থেকে সিগারেট নিয়ে ছাদে গেলাম। তারপর এক কোণে গিয়ে জ্বালিয়ে খেতে লাগলাম। হঠাৎই পেছন থেকে কেউ বলে উঠল, এসব এখানে কি খাওয়া হচ্ছে? আমি তাড়াতাড়ি সিগারেট ফেলে দিয়ে পেছনে ঘুরতে দেখি নীলা। নীলা আবার বলল, এসব কি খাচ্ছিস তুই? আমি কিছু না বলে নিচ থেকে সিগারেট নিয়ে মুখে দিয়ে বলতে লাগলাম, নিশ্চয়ই এবার দেখতে পেয়েছো কি খাচ্ছি। এইসব এখানে খাওয়া চলবে না, নেক্সট টাইম যাতে আর না দেখি। আমি তেমন কিছু না বলে আবার উল্টো দিকে ঘুরে খেতে লাগলাম। অনেকটা অবাকই হয়েছি মেয়েটার এমন কথাবার্তাতে। আমি আজ প্রথম খাচ্ছি না সিগারেট। আগে থেকে হালকা খেতাম, খুশিতে না হয় মন খারাপ থাকলে, কিন্তু এই 1 মাস রেগুলার খাচ্ছি। সে মাঝে মধ্যে ছাদে এসে এসব খেতে দেখতো, কিন্তু কিছু বলে না। আজ হঠাৎ এমন কেন বললো জানি না। এইসব ভাবছি, তখন আবার পেছন থেকে বলে উঠলো, এখনো না ফেলে খাচ্ছিস? আমি অনেকটা অবাক হলাম, কারণ আমি ছাদে থাকলে সে ছাদে আসে না, আর আজ দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলেই সিগারেট ফেলে ফোন টিপতে লাগলাম। তখন নীলা বলে উঠল, গুড, আজকের পর থেকে যেন এসব খেতে আর না দেখি। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে ফোন টিপছি। এদিকে আমার কোনো জবাব না পেয়ে নীলা কেমন জানি করতে লাগলো। সে অনেকটা উত্তেজিত হয়ে বলল, কি হলো? আমার কথা শুনতে পেয়েছিস তো? কথাটা যেন মনে থাকে, এসব খেতে যাতে আর না দেখি। আমি নীলার কথায় পাত্তা না দিয়েই রাকিবকে কল করলাম। বল, কি বলবি? মামার দোকানে আয়, চা সিগারেট খেতে একসাথে আড্ডা দেব। আচ্ছা। আমি কিছু না বলে নীলাকে পাশ কাটিয়ে নিচে চলে যেতে লাগলাম। এদিকে আমার যাওয়ার দিকে তাকিয়ে নীলা কী করবে বুঝতে পারছে না। সে এখন ভেবে পাচ্ছে না আমার আচরণে তার রাগ করা উচিত নাকি ভাবা উচিত যে যাই করুক তাতে আমার কি, আবার নাকি কষ্ট পাওয়া উচিত নাকি খুশি হওয়া উচিত যে ও আমার সাথে যা বলছে এটাই তো আমি চেয়েছি। এসব ভাবতে ভাবতেই নীলা নিচে চলে গেল। এদিকে আমি রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসতে দেখি সবাই খাবার খাচ্ছে। তাই আমি ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেতে বসে পড়লাম। তখন আঙ্কেল বলল,
তা বাবা, পড়াশোনা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো। বাবা, ভালো মতো করো। তারপর আমি খেতে লাগলাম। সবাই খাওয়া শেষ করে চলে যাওয়ার পর আমার খাওয়া শেষ হলো। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে হালকা পরেই নিচে বিছানা করে শুয়ে পড়লাম। তার আগে নীলার দিকে তাকিয়ে দেখি বেচারির মন খারাপ, তবে নিজেকে স্বাভাবিক রেখেছে। এইসব না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে প্রতিদিনের মতো একসাথে গেটে আসলাম। তবে আজ নীলাকে দেখে কেমন জানি মনে হচ্ছে, মনে হয় সে কিছু বলবে। যখনই সে কিছু বলতে যাবে তার আগে আমি হাঁটা ধরলাম। একটু দৌড়ে যেতেই একটা রিক্সা উঠে পড়লাম। এদিকে নীলা একটু মন খারাপ করে গাড়িতে উঠে চলে যায় কলেজে। আমি কলেজে সেই সোজা বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। তখনই মিম এসে বলল, কিরে নেজাত, তোরে কল দিলে ধরস না কেন? আমি মেয়ে মানুষ হয়ে কল দিই বলে ভাবিরা যায়? তুই ফোন দিস কাজের সময়, তখন ফোন আমার কাছে থাকে না। তা পরে কি ফোন দিতে মন চায় না? কাজ থেকে রাতে এসে ঘুমিয়ে পড়ি, আর সকালে তো দেখা হয়, তাই আর কল দিই না। একটা কাজ করবি, এরপর থেকে আর কাজ করা লাগবে না। কি কাজ? আমাকে বিয়ে করে নে, তারপর থেকে কোনো কাজ করা লাগবে না, শুধু খাবি আর আমাকে ভালোবাসবি। আজ কেউ নেই বলে এমন অপমান দেয় না। আমাদের ফাটা কপালে এমন একজন আসলো না যে তাকে কাজ করে খাওয়াবো, আর ভাবলে কলিজাটা ফাটে। বাদ দে ভাই, আর ওর মতো ডাইনিকে কে বিয়ে করবে? হ্যাঁ, ওকে যে বিয়ে করবে তার সারা জীবন শেষ। আমার কথা শুনে মিম রেগে বলল, কুত্তা, কি বলি আমি ডাইনি? তারা তোর খাওয়ার মটকাবো আমি। তুই শুধু ডাইনি না, একটা পেতনিও। আর পেতনি পারলে ধর। এই বলে আমি দৌড়াতে লাগলাম। আমরা যেখানে আড্ডা দিই সেখানে একটা গাছ আছে, সেটাকে কেন্দ্র করে দৌড়াচ্ছি। আর মিমও দৌড়াতে লাগলো আমার পেছনে। আর সে বলছে, কুত্তার দ্বারা আমাকে পেতনি বলা, তাই না? আমি বলে দিলাম এই ডাইনিকেই তোকে বিয়ে করতে হবে। দৌড়াচ্ছি আর বলছি, যা ভাগ, রাক্ষসী একটা। অন্যদিকে নীলা আখিয়া রুহি আড্ডা দিচ্ছে। কিরে নীলা, মন খারাপ কেন? আরে মনে হয় ইমন ঘুরতে নিয়ে যায়নি। তখনই নীলা একটু রেগে বলল, ওই কুত্তাটার কথা আমার সামনে বলবি না। কিরে জানু, হঠাৎ কুত্তা হয়ে গেলি কখন? তাহলে শোন। তারপর নীলা সব কথা বলতেই রুহি বলল, আমরা তো অনেকবার বলছি, শুনিসনি? নেজা তো বলেছিল তাকে অপমান করেছিস, আজ দেখ আমাদের কথাটা সত্যি হলো। আমি যদি বুঝতাম তাহলে এমনটা করতাম না। সরি তোদের জন্য, খারাপ কথা বলার জন্য। সরি আমাদের না বলে নেজাতকে বল। আমাদেরও তো অপমান করিসনি, কিন্তু তুই ওকে অপমান করছিস। সেটা তো সমস্যা। ওকে সরি বলতে পারছি না, ও আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না, আর না কথা বলছে। জানিস ইমন ধোকা দিয়েছে, এই জন্য মন খারাপ না। আমার মন খারাপ নেজাতকে এতদিন না বুঝে অপমান করেছি। আমার মন খারাপ হচ্ছে ওর সাথে কথা বলতে পারছি না এই জন্য। জানিস আগে কত শত অপমান করলেও সে আমার সাথে আগ বাড়িয়ে তেরামি করতো, তারপর ঝগড়া হতো। এখন এগুলো মিস করছি। বেশ কিছুদিন ধরেও আমাকে কথা শোনে, চুপ থাকে, কোনো কথাই বলে না। এটা বলে চুপ হয়ে মাথা নিচু করে ফেলল নীলা। তখন আখি বলে উঠল, রুহি, আমার মনে হয় কি জানিস, নীলার সতীন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এ কথা শুনে নীলা রুহি আখির দিকে তাকিয়ে বলে উঠল, সতীন মানে? বুঝলাম না। এই যে দূরে তাকা, তারপর বুঝতে পারবি। আখির কথা শুনে নীলা রুহি সামনে তাকাতেই নীলার সাথে সাথে দাঁড়িয়ে গেল। তখন রুহি বলল, সত্যি সতীন একদম ঘাড়ে চেপে বসছে। এদিকে নীলা এটা দেখে রাগে কটমট করতে করতে হাত মুষ্টিবদ্ধ করে রাখছে। তখনই আখি নীলাকে টান দিয়ে বসিয়ে বলল, বান্ধবী, হঠাৎ তোর রাগ উঠলো কেন? রাখছিস কেন? কারণ দেখেও বলছিস রাখছিস কেন? সেটাই হওয়ার ছিল। তুই তোকে ডিভোর্স দিবি আর 5 মাস পর। এরপর ও কি একা থাকবে নাকি? সেই জন্য হয়তো নতুন কাউকে খুঁজে নিয়েছে। এটা শুনে নীলা আবার মন খারাপ করে ফেলল। অন্যদিকে বেশ কিছুক্ষণ ধরে আর পারছি না বলে বসে পড়লাম। আমার পাশে হাঁপাতে লাগলো মিম, আর আমার পিঠে খিলঘুষি দিতে লাগলো আর বলল, কুত্তা, এই নে, অনেক দৌড়েছিস, দেখেছিস? তারপর মিম আমার চুলগুলো একবার এলোমেলো করছে, আবার আমার চেহারার দিকে তাকিয়ে চুলগুলো ঠিক করছে, আবারও এলোমেলো করছে। এইসব কি করছিস তুই? হ্যাঁ, তোকে তোর চুল কেমন করলে তোকে ভূতের মতো দেখাবে? আমার চুল যেমনই করিস আমাকে সুন্দরী দেখাবে, আর তুই যতই আটা ময়দা মাখিস পেতনি পেতনি দেখাবে। কথা বলতে দেরি মিম আবার কিলঘুষি দিতে লাগলো। এইসব দেখে রাকিব আর রিফাত হাসতেছে। শালা তোরা হাসিস, ওই ডাইনি যে আমাকে মেরে ফেললো। মিম, ওরে কিল দিয়ে হবে না, চল টেনে টাকলা কর, তারপর ভূত লাগবে। শালার কথা বলতে দেরি মিম কাজ করতে দেরি হলো না। ডিমের বাচ্চা চুল ছাড়, না হলে ভালো হবে না কিন্তু। ছাড়বো না। প্লিজ, তোকে 1 কেজি ডিম দেবো, তারপরেও ছেড়ে দে।
এদিকে নীলা অনেকক্ষণ ধরে আমার কার্যকলাপ দেখে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলেও নিজেকে ধরে রাখতে না পেরে রাগে হনহন করে আমাদের দিকে ছুটে আসতে লাগলো। এদিকে মিম এখন আমার সাথে ফাজলামো করছেই, আর আমি মিমের সাথে হঠাৎই মেইলি কণ্ঠে চিৎকার ভেসে আসলো। এই এখানে হচ্ছেটা কি? এত চিপকা চিপকি কেন? হঠাৎ এমন চিৎকার শুনে মিম আমার চুল টানা বন্ধ করলো। এতে আমি একটু শান্তি পেলাম। তাই যে এই কথাটা বলছে তাকে ধন্যবাদ দিতে সামনে তাকাতেই আমি বেশ অবাক হলাম, কারণ নীলা এমনটা বলেছে। এইদিকে একটু হয়ে মিম নীলার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে মেয়েটা কে। তখনই নীলা আবার বলে উঠলো, এই মেয়ে, এভাবে ছেলেদের সাথে চিপকে থাকতে লজ্জা করে না? এটা কলেজে কোনো পার্ক না। সরি আপু, আপনি মনে হয় ভুল ভাবছেন। এখানে আমরা দুষ্টুমি করছি বন্ধুরা, এর চাইতে বেশি কিছু না। কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমাকে শিখাতে আসিও না। তাছাড়া দুষ্টুমি করার জন্য কি অন্য ছেলে ছিল না? ওর সাথে করতে হবে দুষ্টুমি? আমরা 3 জন বন্ধু, কার সাথে দুষ্টুমি করবোটা আমাদের ব্যাপার আপু। আর নিজাত, আপনি এত কথা মাথা ঘামাচ্ছেন কেন? ওর তো কোনো সমস্যা হচ্ছে না, এমন ভাব করছেন আপনি নিজাদের জিএফ হন। নীলা মিমের কথা শুনে আবারও রেগে বলল, জিএফ নাকি লাগি সেটা তোমার বন্ধুকে জিজ্ঞেস করো। তখন মিম বলে উঠলো, নিজাত, আপুটা কি হয় তোমার? আমি একবার মিমের দিকে আরেকবার নীলার দিকে তাকিয়ে আছি। মিম আমার উত্তরের অপেক্ষায় আছে, আর নীলা তো জানে আমি কি বলবো, তাই ও একটু ভাব নিয়ে আছে। আমি কিছু না ভেবে বলে দিলাম, উনি আমাদের সিনিয়র আপু হয়, এই জন্যই বলছে। থাম মিম, চল ক্লাসে যাই। আমার কথা শুনে আমার বন্ধুরা সাথে নীলা অবাক হয়েছে। তারা যেন ভাবতে পারেনি যে আমি নীলাকে আপু বলবো। আমার মুখে নীলা আপু ডাক শুনে একটু কষ্টই পেল, আর বলল, ওই আমি তোর আপু লাগি তাই না? তখনই মিম বলে উঠলো, সেটা নিজের মুখেই শুনলেন। আমি তোমার সাথে কথা বলছি না। নেজাত, তুই বল, আমি তোর আপু লাগি? আমার কি লাগেন ওটা আমাকে প্রশ্ন না করে নিজেকে প্রশ্ন করেন। এটা বলে আমি ওখান থেকে উঠে চলে আসলাম, আর আমার পিছনে আমার বন্ধুরাও। এদিকে নীলা সেখানে দাঁড়িয়ে না থেকে সে বন্ধুদের কাছে চলে যেতে লাগলো। কিরে, গেলি রাগনি, আসলে মন খারাপ করে, ব্যাপার কি? আমি নাকি তোর আপু লাগি? কার তুই আপু লাগিস? আমি নাকি নেজাতের আপু লাগি, এটা নেজাত ওই মেয়েটাকে বলছে। এত কষ্ট পাওয়ার কি আছে? এমনিতেই তোর আর ওর ডিভোর্স হয়ে যাবে। আর যেহেতু তোদের সম্পর্কে কেউ কিছু জানে না, সেহেতু ও আর পরিচয়ও দিচ্ছে না। রুহির কথা শুনে নীলা কিছু না বলে চুপচাপ কলেজ থেকে বের হয়ে যেতে লাগলো। পেছন থেকে আঁখি ডাকছে, কিন্তু শুনছে না। এদিকে একে একে সব ক্লাস শেষ করে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে যেতেই দেখি নীলা মন খারাপ করে বিছানায় শুয়ে আছে। আমাকে দেখে শোয়া থেকে উঠে বসলো, আর এমন একটা কাজ করলো যাতে আমার চোখ কপাল উঠে গেল। তো কি করেছে এটা জানতে চাইলে এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এর পরের পর্বই মানে আগামীকালকে সবগুলো পর্ব একসাথে করে A to Z দেওয়া হবে। তো কেমন হচ্ছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে আবারও। টাটা।